ওকে, তো আরেকবার আমি বলতেছি যে আমরা আমাদের এই কোর্সে যেসব বিষয়গুলো সুবিধাগুলো পেয়ে থাকবো সেটা হচ্ছে যে ভবিষ্যতে আমরা কোনো একটা ডিজাইন কিভাবে করতে হবে সহজে সেই কাজটা হ্যান্ডেল করতে পারবো। অ্যাডভান্স লেভেলের কাজগুলো হ্যান্ডেল করতে পারবো যদি আমার বেসিকটা স্ট্রং থাকে। 2 নম্বরে কি আছে, যে আমাদের যে সলিডওয়ার্কসে আমরা 3D এক্সপিরিয়েন্স একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে সলিডওয়ার্কসের অথেন্টিক ওয়েবসাইটে আমরা পরীক্ষা দিয়ে সার্টিফাইড হওয়ার সুযোগ আছে। যদি ভালো পারফরমেন্স করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি তার সাথে থাকবো পরীক্ষার সময়। ওকে, সে 3D এক্সপিরিয়েন্স থেকে সলিডওয়ার্কসে অ্যাসোসিয়েট সার্টিফিকেটটা অ্যাটলিস্ট নিতে পারবে। তারপরে যদি সে আরও কাজ শিখে, সো পরবর্তীতে প্রফেশনাল কাজ শিখতে পারলে সেই সার্টিফিকেট পাবে। যদি সে অ্যাডভান্স প্রফেশনাল কাজ শিখে যায় তাহলে সেটা পারবে ইনশাল্লাহ। আর এক্সপার্ট পরীক্ষা যেহেতু আমি দেই নাই, আমি ইনশাল্লাহ সামনে দিব, সো এক্সপার্টের কথাটা আমি বলতে পারতেছি না। তারপরে আমরা 3 নম্বরে বলছি কি, প্রোভাইডিং ক্লাস রেকর্ড, মানে আমাদের ক্লাসের শেষে আমরা ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, বাট সবাইকে দিব না। আমরা দিব তাকে যে কিনা ক্লাসগুলো মিস করতেছে, ইভেন এর সাথে কি সে আমাদেরকে আগে থেকে ইনফর্ম করছে যে ভাই আমার এই প্রবলেমের কারণে আজকে আমি ক্লাসে থাকতে পারছি না, যার কারণে আমার ক্লাস রেকর্ডটা চাই, আজকে ক্লাসটা আমার মিস হয়ে যাচ্ছে। ওকে, তো একজনের প্রবলেমের কারণে আমরা তো ওই দিনের শিডিউলটা চেঞ্জ করতে পারি না। যদি আমাদের ক্লাসের ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যদি বলে যে ভাই আজকে আমাদের ক্লাসটা অফ রাখেন, আমি ওই দিনকে অফ রাখবো। যেমন আমাদের পরীক্ষার সময় পরীক্ষা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অফ রাখতে হবে। বাট একজন স্টুডেন্ট সে যদি বলে যে ভাইয়া আমাদের আজকে এই সমস্যা, আজকে আপনি একটু ক্লাসটা অফ রাখেন, সেই ক্ষেত্রে তো আর আমি একজনের জন্য ক্লাস অফ রাখতে পারি না। সো তাকে আমরা কি করব, আমাদের এই ক্লাস রেকর্ডটা গুগল ড্রাইভ আছে, ওইখানে আপলোড থাকবে, ইউটিউবে আপলোড থাকবে না। গুগল ড্রাইভ থেকে আমরা তাকে শুধুমাত্র তারে অ্যাক্সেস দেব, সেই দেখতে পারবে বা সে ডাউনলোড করতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ পাবে না। তো এই হচ্ছে ক্লাস রেকর্ডের বিষয়টা। তারপরে থাকছে কি, সলিডওয়ার্কসের প্রিমিয়াম যে ক্র্যাক ভার্সন, লেটেস্ট মানে সবশেষ যে 2023 সাল বর্তমান রানিং, এই 23 সালের যে সফটওয়্যারটা আমাদের কাছে ক্র্যাক ভার্সন আছে, এবং এই সফটওয়্যারটা আমরা দেখছি উইন্ডোজ 11-এও কোনো প্রবলেম হয় না। অনেক সময় গেট ইনটু পিসি থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করে থাকি, সেই সফটওয়্যারগুলো অনেক সময় উইন্ডোজ 11-এ ইনস্টল করতে গেলে ঝামেলা হয়, নিতে চায় না। সো আমি এক্সপেরিমেন্ট করে দেখছি, আমাদের এই সফটওয়্যারটা যেহেতু রাশিয়ান ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, সো এটা উইন্ডোজ 11-এ প্রবলেম হয় না। আমার পিসি বর্তমান রানিং উইন্ডোজ 11। তো এই সফটওয়্যারটা তাকে আমরা ফ্রি দিচ্ছি। যদি সে ইনস্টল দিতে না পারে, আমাদের যে স্টুডেন্ট আছে তাদের মাধ্যমে আমি সার্ভিস দিচ্ছি, কেয়ারিং সার্ভিস, সে তাকে ইনস্টল করে দিবে। যদি বাসা অনেক দূরে হয়, প্রয়োজনে বলবো যে তাকে তার যাতায়াত খরচটা দিয়ে দাও, সে যে তোমাকে ইনস্টল দিয়ে দেবে। এখন যদি কেউ বলে ভাই আমি চিটাগাং আছি, আমার ইনস্টল দিয়ে দিতে হবে, আমার চিটাগাং এসে, এটা তো পসিবল না। তো ঢাকার ভিতরে যদি থাকে সে, এবং যদি দেখি যে না সে আসতে পারতেছে না, আমাদের যাওয়া উচিত, সেক্ষেত্রে আমরা এই চেষ্টা করব। ওকে, 4 নম্বর সুবিধাটা বুঝতে পারছি। 5 নম্বর বলা হচ্ছে কি, আমাদের যে পূর্ববর্তী স্টুডেন্ট আছে যারা স্কিল, তাদের মাধ্যমে আমরা কেয়ারিং সার্ভিস দিয়ে থাকি। কেয়ারিং সার্ভিস বলতে কি, গ্রুপ স্টাডির মাধ্যমে অনেক সময় অনেক প্রবলেম সলভ করা হয়। সো ওইখান থেকেও দেখা গেছে গ্রুপে কেউই পারতেছে না, তখন তো তাকে ওই অবস্থান থেকে সলভ করে বের করে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমার পূর্ববর্তী যে ছাত্ররা যারা কিনা খুব ভালো এক্সপিরিয়েন্স অর্জন করছে এবং ভালো পারে, স্কিল ভালো, তাকে আমি বলবো যে দেখো তারা কি প্রবলেম পড়ছে, তাদের প্রবলেমটা সলভ করে দাও। যদি সে না পারে, তখন আমি ট্রাই করব যে তার প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। ইনশাল্লাহ সে ওই প্রবলেম থেকে বেরোয় আসতে পারবে। এখন দেখা গেছে কি, ভেরি ক্রিটিক্যাল কোনো একটা প্রবলেম নিয়ে সে বসে আছে, সে হচ্ছে বেসিক লেভেলের স্টুডেন্ট, তখন তো আমরা তাকে বলবো যে তুমি আগে বেসিক কাজগুলো শিখো, বেসিক কাজগুলো তোমার যখন ক্লিয়ার হবে তখন তুমি এই বিষয়টা তোমার বুঝতে পারবো। ওকে, সেটা সময় সাপেক্ষে পরের ব্যাপার। স্টুডেন্ট প্রোগ্রেস, আচ্ছা, যদি আমাদের কোর্সে কোনো স্টুডেন্ট পূর্ববর্তীতে আমাদের কোনো কোর্স করে থাকে,
তাহলে ভবিষ্যতে যদি কোনো কোর্স আমরা অফার করে থাকি, যেমন হয়তো বা সামনে আমরা অটোক্যাডের কোর্সটা অফার করব, সো সেই ক্ষেত্রে সে 20% ডিসকাউন্ট পাবে। যে অফারটা মানে যেটা রাখা হবে, যেমন এখন 10,000 টাকা নিচ্ছি এই কোর্সে, সো সামনে যদি আমরা অটোক্যাডে এরকম একটা কোনো একটা অফার দিয়ে থাকি, সেক্ষেত্রে সেই 20% ডিসকাউন্টে কোর্স করার সুযোগ পাবে। এরপরে আছে কি রেগুলার ফি। আমাদের এই কোর্সটা হচ্ছে রেগুলার ফি হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকার জায়গা আমরা যেহেতু অনলাইনে নিচ্ছি, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্টিসিপেট করার সুযোগ আছে। কতজন জয়েন করবে সেটা একটা ভবিষ্যতের ব্যাপার। তারপরও আমরা ধরে নিলাম যে যদি অনেক স্টুডেন্ট আমাদের কোর্স করে থাকে, সেক্ষেত্রে তো আমরা অনেক বেশি প্রফিট হয়ে যাচ্ছে। আমাদের কোনো রুম ভাড়া নাই, আমাদের কম্পিউটারের বিল নাই, এদিক সেদিক। সো যার কারণে আমরা তাকে ডিসকাউন্ট দেওয়ার চিন্তা ভাবনা করি। এবং দেখা যায় এই কোর্সটা সাধারণত স্টুডেন্টরাই করে। যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চায় তাদের আমাদের এখানে আসতে দেখি না। সো স্টুডেন্টরা যেহেতু আসে, সেই জন্য সেদিকে কনসিডার করে আমরা ওয়েবারের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করছি। 60%, হয়তো বা ভবিষ্যতে এই পার্সেন্টেজটা কমে আসবে, 30% অথবা 20%-এ চলে আসবে। শুধুমাত্র এইবার যারা কোর্সটা করবে তাদের জন্য 60%। সো এটা জন্য একটা লিমিট আছে। আমরা আগামী 5 আগস্ট পর্যন্ত সময় রাখছি। 5 আগস্টের মধ্যে যে রেজিস্ট্রেশন করতে পারবে সে এই 60% ওয়েবারটা পাবে। পরবর্তীতে যদি সে ভর্তি হতে চায়, এই ব্যাচেই ভর্তি হতে চায়, সেক্ষেত্রে আমরা তার এই সুযোগটা দিব না, হয়তোবা এই পার্সেন্টেজটা কমে আসবে, সেটা এখন বলছি না। তো যারা রেজিস্ট্রেশন করব তারা অবশ্যই 5 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা করব। ফার্স্ট ইনস্টলমেন্টটা দিলে এবং আমাদের ফর্মটা ফিল আপ করলেই আমাদের রেজিস্ট্রেশনটা হবে। ওকে, তারপরে থাকছে কি, হ্যাঁ আমাদের এই ইনস্টলমেন্টের সুযোগ আছে 3বার। 3বার ইনস্টলমেন্ট আমরা টাকা পেড করতে পারবো। একবারে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। বা কোর্স সম্পর্কে কিছু না জেনে আমাদের কোর্সে কি হচ্ছে বা কেমন হতে পারে এই বিষয়ে যদি না জানি, সেই ক্ষেত্রে সেখানে কোর্স করা উচিত না। সো আমরা 5টা ফ্রি সেশন ক্লাস রাখছি, সেখান থেকে সে আস্তে আস্তে জানতে পারছে যে আমরা আমাদের কোর্সে কীভাবে ডিজাইন করতেছি আমাদের কোর্সটা, ভবিষ্যতে কেমন কী কী কাজ শেখাবো। সো এই বিষয়গুলো জেনে সে ফার্স্ট ইনস্টলমেন্ট দিবে। তারপরে 1 মাস পরে যদি তার মনে হয় যে না আমার এখানে ভালো লাগতেছে না, সে চলে যেতে পারে। আর সে যদি মনে করে যে না আমি এখান থেকে শিখতেছি বা আমার এটা উপকারে আসবে ভবিষ্যতে, সো নেক্সটে বাকি টাকা দিয়ে সে কোর্সটা কমপ্লিট করবে। তো তার কোর্স ফি টোটাল 10,000 টাকা। ফার্স্টে 5,000, তারপরে 3,000, তারপরে 2,000, এইভাবে টাকা দেওয়ার নিয়মের কথা বলা আছে। এখানে কথা শর্ত আছে যে যদি সে টাকা বিকাশ, তারপরে সরি এখানে একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, নগদ হবে এখানে, বিকাশ, নগদ, রকেট যদি দেয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই 15 টাকা এক্সট্রা করে দিতে হবে প্রতি 1000-এ। আর যদি কেউ হ্যান্ড ক্যাশ সরাসরি আমার কাছে এসে দেয় বা ডিবিবিএল ফান্ড ট্রান্সফার করে, সেই ক্ষেত্রে তার কোনো এক্সট্রা চার্জ দেওয়ার প্রয়োজন নাই। সো ডিবিবিএল অ্যাকাউন্ট নাম্বার এটা, আর আমাদের বিকাশ, নগদ, রকেট ওই নাম্বারটা হচ্ছে এটা, এই নাম্বারে দিলেই হবে। তো এই হচ্ছে হলো আমাদের আপাতত ফ্যাসিলিটিগুলো, যে আমাদের কোর্সে এই সুযোগ সুবিধাগুলো আছে, চাইলে সে নিতে পারে। আর কোর্স করতে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আমাদের এখানে কিছু মানে এখানে একটা ছোট ফর্ম আছে, যে নাম দিতে হবে। অবশ্যই তার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে হবে, কারণ আমরা নেক্সট টাইম থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব। এবং আমরা যদি কোনো ফাইল শেয়ার করি, আমাদের যে প্র্যাকটিস সেশনের যে ফাইলগুলো আছে, যেমন অ্যাসেম্বল করার সময় আমাদের কিছু ফাইল আছে যেগুলো কিনা পরীক্ষার সময় পরীক্ষায় এসে থাকে, তারাই এই ফাইলগুলো প্রোভাইড করে। তো আমি তাকে প্র্যাকটিস করার জন্য ফাইল দিব। তো ফাইল দিতে গেলে আমাকে ইমেলে দিতে হবে, হোয়াটসঅ্যাপেও দেওয়া যায়, বাট আমরা ইমেল করে দেবো। সো সেই ক্ষেত্রে আমাকে এই দুটা অ্যাড্রেস দিতে হবে মাস্ট। হোয়াটসঅ্যাপ নাম্বার, নর্মাল কন্ট্যাক্ট নাম্বার না, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই দুটো দিতে হবে। দেন ট্রানজ্যাকশন মেথড, সে টাকাটা কীভাবে দিচ্ছে, হ্যান্ড ক্যাশ, ডাচ বাংলা, বিকাশ, নগদ, রকেট, সেটা যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সো মনে করলাম আমি বিকাশে দিচ্ছি, বিকাশ সিলেক্ট করব। ট্রানজ্যাকশন নাম্বার, যে আমরা যে টাকা দিচ্ছি সেই টাকাটার বিকাশে যদি দেই, তাহলে অবশ্যই বিকাশে একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকে, রকেটের একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকে। কিন্তু
ইসে থাকে না, হ্যান্ড ক্যাশের কোনো ট্রানজ্যাকশন নাই, সেক্ষেত্রে আমরা এখানে হ্যান্ড ক্যাশ লিখে দেবো। আর যদি মনে হয় যে না আমি যদি বিকাশ রকেট বা ডাচ বাংলা ডিবিবিএল এ দিই, সেই ক্ষেত্রে ওইখানে একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকে, ওই নাম্বারটা দিলে আমি আমার অ্যাকাউন্টটা চেক করে দেখবো যে আসলে সে কত টাকা পাঠিয়েছে। তো সেটার ভিত্তিতে আমি তাকে স্লিপ দিয়ে দেবো। ওকে। এরপরে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা যারা বিএসসি এখনও পাস করি নাই তারা বিএসসি দিব না। ওকে, যারা বিএসসি রানিং তারা বিএসসি দিব না। তারা যদি ডিপ্লোমা পাস করে থাকি তাহলে ডিপ্লোমা, যদি এইচএসসি পাস করে থাকি এইচএসসি দিব। আর এটা যখন সে কমপ্লিট করবে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট দিবে তখন আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে না, আমি এখান থেকে দেখাই যে আমাদের একটা সিগনেচার থাকবে এবং যে কত টাকা দিচ্ছে তার একটা আইডি তৈরি হবে, সে কোন কোর্সে সে আমাদের এখানে কোর্স করতেছে, টাকা দিছে কিভাবে, কত টাকা দিছে, তার ইমেল অ্যাড্রেস কি, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনফরমেশন সব কিছু তাকে একটা অফিসিয়ালিভাবে দেওয়া হবে, যাতে সে তার বাসায় দেখাতে পারে যে আমি এই কোর্সে এত টাকায় ভর্তি হয়েছি, সেইখানে এত টাকা আমি পেমেন্ট করছি, বাসা থেকে টাকা নিব, সেটা যদি দেখতে চায় বাবা মা অনেক সময়, সেই সময় সে দেখাতে পারতেছে। আর যারা রেজিস্টার হবে তাদের ক্ষেত্রে আমরা এরকম একটা লিস্ট তৈরি করব, যেমন আমার এর আগের ব্যাচের স্টুডেন্ট, সে আচ্ছা, তো তারা সলিডওয়ার্কসের বেসিক কোর্সটা করছে, কেউ আছে ডিপ্লোমা, কেউ আছে এসএসসি, তাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাদের ইনফরমেশনটা আমাদের কাছে রেকর্ড করা আছে। সো এরা যদি নেক্সটে আবার অটোক্যাডের কোর্স করতে চায় সেই ক্ষেত্রে তারা 20% ওয়েবার পাবে ইনশাল্লাহ। অটোক্যাড কি, আমি যদি অন্য কোনো কোর্স অফার করে থাকি, যেমন সিমুলেশনের জন্য অ্যানসিস আছে, সো আরও অনেক সফটওয়্যার আছে, যে কোনো কোর্স যদি সে আমাদের কাছে করতে চায় সেক্ষেত্রে সে ওয়েবার পাবে ইনশাল্লাহ। আমাদের পেমেন্টের বিষয়ে কারো কি কোনো কনফিউশনাল কোনো কোশ্চেন আছে যে ভাই আমি একটু এ বিষয়ে জানতে চাচ্ছিলাম? যদি কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার দিয়ে আমরা আমাদের ক্লাস আজকে দ্রুত শুরু করব, কারণ আমাদের আজকে ক্লাসটা অনেক বড় আকারে ডিজাইন করা হয়েছে, এখানে অনেক বিষয় শেখানো হবে। সো একটু দ্রুত রেসপন্স করি। রাজু, ফারহাদ, প্রমিত, তারপরে কাফি, তোমরা চারজন দেখতেছি আসো। সো তোমাদের কি কোনো কিছু জানার আছে বা আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? যাচ্ছে। যে কথা শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা। সো জি ভাই, কথা শোনা যাচ্ছে ক্লিয়ার। তোমাদের কি আমাদের যে পেমেন্টের মেথড বা পেমেন্ট আমরা কিভাবে নিচ্ছি বা আমাদের কোর্সে কি কি সুবিধা আজ থাকছে, মোটামুটি সব কিছুই জানানোর চেষ্টা করছি। আরও আমাদের আর একটা ক্লাস আছে ফ্রি সেশন, সেখানেও তোমরা জয়েন করতে পারতেছো। সো তোমরা নিজেরা ডিসিশন নাও যে এখানে কোর্স করলে তোমার উপকার হবে কি না। যদি হয় তাহলে 100% রুলস মানতে হবে, তোমাকে রেগুলার ক্লাস থাকতে হবে, হোমওয়ার্ক করতে হবে, তারপর গ্রুপ স্টাডি করতে হবে, তোমাদের যে এক্সট্রা কাজগুলো দেবো সেগুলো আমার এক্সপিরিয়েন্স দেখাইতে হবে, অ্যান্ড পেমেন্টের যে বিষয়টা, ভাই নেটের সমস্যা করতেছে। আচ্ছা পেমেন্টের যে বিষয়টা এটাও ক্লিয়ারলি কনফার্ম করতে হবে, ঠিক আছে? এই প্রত্যেকটা রুলস যদি তোমরা মানো তাহলে আমি বলবো যে তোমরা অবশ্যই আমাদের এখান থেকে কিছু না কিছু শিখবাই, কম শেখো বেশি শেখো, শিখতেই হবে তোমার। আর যদি দেখো যে তুমি নিজের মতো করে চলতেছো সেই ক্ষেত্রে আমার কোনো দায় থাকবে না। তুমি বলতেছো যে আমি শরীফুল ভাইয়ের কাছ থেকে কোর্স করতেছি, পরে বলবা যে আমি তো কাজ পারি না, আমি তো কাজ শিখিনি, ঠিক আছে? এরকম কথা বলতেই পারো, বাট এর উপর যে আমার একটা নিজের থেকে যে মানবিক দায় থাকে সেই দায় আর থাকবে না আমার, যদি তুমি তোমার মতো করে চলো। আর তুমি যদি আমার মতো করে চলো
তখন যদি দেখি যে কোর্স শেষ হয়ে যাচ্ছে বাট তুমি কিছু পারতেছো না, তখন কিভাবে তোমার ডেভেলপ করতে হয় সেটা কিভাবে। আমি তো ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না, ভাইয়ের কথা কাটে কাটে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসের রেকর্ডটা তোমাদের কাছে থাকবে, হয়তো বা তোমাদের নেটে প্রবলেম হচ্ছে, নেটের প্রবলেমের কারণে শোনা যাচ্ছে না। জি ভাই। উম, আমাদের হলের নেটও বেশ একটা ফাস্ট না। আচ্ছা, আমি এখন ক্লাস শুরু করতেছি। ক্লাসে যদি ল্যাগ করে জানাবো অবশ্যই, তোমরা যদি কেউ বুঝতে না পাও। আর যদি আমাদের ক্লাস তো রেকর্ড থাকবে, ফ্রি সেশনের ক্লাসগুলো ইউটিউবেও পাওয়া যাবে, আমাদের ডিসকাস ফর লার্নিং যে গ্রুপ আছে ওখানেও পাওয়া যাবে, ফেসবুক পেজ। আর যখন আমাদের কোর্স শেষ হয়ে যাবে এই ফ্রি সেশন, তখন থেকে আমাদের ক্লাস রেকর্ডগুলো আমাদের গুগল ড্রাইভে দেওয়া হবে। যারা আমাদের স্টুডেন্ট রেজিস্টার্ড শুধু তাকে আমরা দিব, যদি সে ক্লাস মিস করে। প্রতিদিনই ক্লাস প্রতিদিন দিব না, আমরা লাইভে কাজ শিখব। সো যে বিষয়গুলো আমরা শিখব সেই বিষয়গুলো তোমাদের ক্লাসে রেকর্ড মানে নোট করা উচিত। যদি মনে হচ্ছে যে না আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল বাট তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বা নেটে প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে ক্লাসের রেকর্ড দিব। তবে এরকম কথা দিচ্ছি না যে তোমাদেরকে আমি প্রতিদিনই রেকর্ড দিয়ে দেবো। প্রতিদিন রেকর্ড থাকবে। তোমার ফুল কোর্স কমপ্লিট হয়ে গেলে তুমি যদি মনে হয় যে ভাইয়া আপনার যত ভিডিও আছে সব ভিডিওগুলো আমার লাগবে, আমি আমার নোট হিসেবে রাখতে চাই, সেক্ষেত্রে তোমাকে পেন ড্রাইভে আমি সবগুলো দিয়ে দেবো। কিন্তু তুমি যদি এরকম ভাবো যে ভাইয়া তো ক্লাস রেকর্ড দিয়েই দেবে, সো আমার ক্লাসে থাকার কি দরকার আছে, আমি জয়েন করলে করলাম, না করলে পরে তো আমি দেখিয়ে নিবানি, এরকম মন মানসিকতা থাকলে সে শিখতে পারবে না। কারণ আমাদের চাইতে অনেক ভালো ইউটিউবার আছে, তাদের ভিডিওগুলো অনেক সুন্দর, কিন্তু তুমি কয়টা দেখছো এই পর্যন্ত, কয়টা শিখছো, কয়টা পারো, এই কথাটা যদি আমি কোশ্চেন করি দেখবা যে তুমি বলতেছো যে আমি তো কিছুই জানি না। তো ইউটিউবের ভিডিও ইউটিউবে থাকলো, তোমার লাভ কি? আমার ভিডিও তোমার কাছে থাকলো, তাহলে তোমার লাভ কি? তুমি যদি না দেখো, তুমি যদি না কাজ করো। তো পেইড কোর্স অবশ্যই সার্ভিসটা ওইরকমই হবে, লাইভে কাজ শিখতে হবে, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে হবে, এটা হচ্ছে রুলস। আর হোমওয়ার্কটা অবশ্যই মাস্ট দিতে হবে। ওকে, আজকে আর কথা না বাড়াই, আমি আজকে যে বিষয়টা শিখাবো সেটা একটু আমি শেয়ার করি। 1 মিনিট। থার্ড ক্লাস, সরি আজকে আছে আমাদের 4th নম্বর ক্লাস। ক্লাস টাইম বেশি নাই, আমরা আবার একটু ক্লাসে জয়েন দিব। আব্দুর রহমান, ডে 4। ওকে, আমাদের ডে 4, এখানে আজকে আমাদের টার্গেট আছে যে বিষয়গুলো শেখানোর, সেটা হচ্ছে কি এসকেএসের মধ্যে থেকে মিরর একটা অপশন আছে, মিরর টুলস, প্যাটার্ন টুলস, তারপরে ডিসপ্লে বা ডিলেট রিলেশনগুলো কীভাবে ডিলেট করতে হয়, তারপরে মুভ এন্টিটিস বা কপি। আমরা একটা স্কেচ করলে পরে সেই স্কেচটাকে যদি আমরা কপি করতে চাই বা সেই স্কেচটাকে যদি আমরা মুভ করাতে চাই, সেই ক্ষেত্রে কীভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে 1 নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে আমি বলছিলাম ক্লাসের আগে যে আমরা আজকে 3D কাজ শিখব। মানে এতদিন তো সব 2D স্কেচ করছি, লাইন টানছি যে কোনো একটা প্লেনের উপর। ওকে, এখন আমরা এটার ওটার ডাইমেনশন ছিল কয়টা, 2টা। একটা আছে এক্স ডিরেকশন, একটা আছে ওয়াই ডিরেকশন। আর এটার 3D মানে কি, এটা তিনটা ডাইমেনশন থাকবে, এক্স ওয়াই জেড। তো 3D কিছু টুলস আমরা আজকে দেখাবো, আমি জানি না সবগুলো পারবো কিনা, তারপরও আমার চেষ্টা থাকবে যে এই টুলসগুলোর কাজ দেখানো। ওকে, তারপর এক্সট্রুড কাট, মানে এই যে এক্সট্রুড বসের এতগুলো সিস্টেম আছে, সেমভাবে এক্সট্রুড কাটেরও এরকম অপশনগুলো আছে। তারপরে ফিলেট, চ্যামফার, প্যাটার্ন, এই কয়েকটা বিষয় শেখাবো, যেটা নর্মালি আমরা শিখতে গেলে 4-5 দিন ধরে শিখতাম, সেটা আজকে একদিনে ট্রাই করব শর্টলি এবং শর্টলি বোঝানোর।
তো সলিডওয়ার্কস যে সময় ওপেন করি তখন এরকম ইন্টারফেস আসে, তারপরে আমরা এখান থেকে নিউ দেই পার্ট। ওকে, এখন আমরা বলছিলাম স্কেচ করতে গেলে অবশ্যই কোনো একটা প্লেনে স্কেচ করতে হয়। তো আজকে আমি টপ প্লেনে স্কেচ করতেছি। স্কেচ স্কেচ করার পরে আমার স্কেচ টুলসগুলো আসছে। এই স্কেচ টুলসের ভিতরে আমরা প্রথম যেটা রাখছি সেটা হচ্ছে মিরর। মিরর কিভাবে করতে হয়, সো আমি ফার্স্ট অফ অল একটা রেক্ট্যাঙ্গল ড্র করতেছি এবং এইখানে আমার একটা রেফারেন্স লাইন ড্র করলাম। রেফারেন্স লাইন সাধারণত আমি বলি কি ডট লাইন রাখার জন্য, তবে ডট লাইন হতে হবে এরকম না, এটাকে আমরা কনস্ট্রাকশন জিওমেট্রির মাধ্যমেও করতে পারি, সেটা আমরা গত ক্লাসে বলছি। ওকে, এখন এইখানে যে অবজেক্টটা আছে যা আমি ড্র করছি স্কেচটা, এই স্কেচটাকে ঠিক সেমভাবে এই লাইনের অপোজিট সাইডে যদি নিতে হয় সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এটাকে মিরর করতে হবে। ওকে, মিররের কাজ। তো আমি মিররে ক্লিক করলে পরা এইখানে মিরর কিভাবে করতে হয় সেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। আমি একটু আচ্ছা, এইখানে কি বলতেছে যে আমাকে সিলেক্ট করতে হবে, আর এটা হচ্ছে আমাদের কি রেফারেন্স, কার সাপেক্ষে মিরর হবে, মিরর অ্যাবাউট। ঠিক আছে, এটাকে আনডু করার নিয়ম কি? আচ্ছা, এইখানে বলছে মিরর সিলেক্ট, তারপরে কইছে এন্টাইটিস। এই যে প্রথম কথাটা বলছে, এই কথাটা হচ্ছে কি আমি যাকে মিরর করব তাকে সিলেক্ট করতে হবে। দেন কার সাপেক্ষে, অ্যাবাউট সেন্টার লাইন, সেন্টার লাইনের সাপেক্ষে আমরা, অথবা প্লেনের সাপেক্ষে মিরর করতে পারি। প্লেনের বিষয়টা আমরা 3D দেখবো, 2Dতে আজকে প্লেনের কাজ মানে আমি বলতে চাচ্ছি না। 3Dর সময় যখন আমরা মিরর করব তখন আমি প্লেনের সাপেক্ষে কীভাবে করতে হয় সেটা বলবো। ওকে, তো এখানে কি বলছে, সেন্টার লাইন আর প্লেন রেফারেন্সের সাপেক্ষে আমরা মিরর করব, তার মানে এই অবজেক্টটাকে আমরা মিরর করব কোথায়, ডান দিকে। ওকে, এটাই হচ্ছে কাজ। সো আমার এটাকে আগে সিলেক্ট করতে হবে। ও, সিলেক্টের বিষয়ে আমি বেসিক কথা বলি নাই, আজকে একটু বলে দিই। এতদিন বলা উচিত ছিল এটা, কিন্তু মিস হয়ে গেছে। সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কীভাবে সিলেক্ট করব, আমরা মাউসটাকে ক্লিক রেখে ডান দিকে মুভ করাতে পারি, সেক্ষেত্রেও সিলেক্ট হবে। আবার বাম দিকে মুভ করালে সেক্ষেত্রেও সিলেক্ট হবে। কিন্তু এখানে একটা বেসিক আছে, সেটা হচ্ছে যে আমরা যদি ডান দিকে মুভ করাই তাহলে যে লাইনগুলো কমপ্লিট হবে শুধুমাত্র সে সিলেক্ট হয়। এই যে আমি যতটুকু এরিয়া নিছি, এই এরিয়ার মধ্যে আমার কিন্তু শুধুমাত্র এই ভার্টিক্যাল একটা লাইনই সিলেক্ট হয়েছে, কারণ এই লাইনটা ওই এরিয়ার ভিতরে ছিল। এই লাইনটা কিন্তু কমপ্লিট ছিল না, এই লাইনটা কমপ্লিট ছিল না, যার কারণে এই লাইনটা কিন্তু সিলেক্ট হয়নি। সো আমার যদি এই লাইনটা সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আমি এইভাবে সিলেক্ট করব। আর বাম দিকে টানা মানে কি, যাকে টাচ পাবে, শুধু জাস্ট টাচ পাবে সেই সিলেক্ট হয়ে যাবে। কারণ আমি যদি এতটুকু টাচ করাই তার মানে কি আমার এই লাইনও টাচ হয়ে যাচ্ছে, এই লাইনও টাচ হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো লাইন সিলেক্ট হয়ে যাবে। ওকে, তার মানে বাম দিকে টানা মানে কি, আমার লাইনে টাচ পাওয়া মাত্রই সে সিলেক্ট হয়ে যাবে। আর যদি ডাইন দিকে টানি তাহলে অবশ্যই তাকে কমপ্লিট করতে হবে, যখন কমপ্লিট হবে তখন সে সিলেক্ট হবে, আদারওয়াইজ সে সিলেক্ট হবে না। যেমন এই যে শুধু উপরটায় লাইন সিলেক্ট হয়েছে, এই যে তার মানে শুধু বাম পাশের লাইনটা সিলেক্ট হচ্ছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য। ওকে, যাই হোক, আমি এটাকে সিলেক্ট করলাম। তারপরে আমাকে বলতেছে কি, ও সরি, আগে মিররে ক্লিক করব আমরা। মিররে ক্লিক করার পরে এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে কাকে মিরর করতেছি, এন্টাইটিস টু মিরর, মানে যাকে আমরা মিরর করব সেই এন্টাইটিসটা সিলেক্ট করতে হবে। দেন এইখানে বলছে কি মিরর অ্যাবাউট, মানে কার সাপেক্ষে। ওকে, সেটা হইতে পারে সেন্টার লাইন, হইতে পারে একটা প্লেন। এই জন্য এখানে দেখা সিম্বল দিয়ে দিয়েছে যে এটাকে বলা হয় প্লেন, আর এটাকে বলা হয় সেন্টার লাইন, আর এটাকে বলা হয় অবজেক্ট, যে আমরা যাকে মিরর করতেছি। তো আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেক্ট করার জন্য এখানে ক্লিক রেখে তারপরে অবজেক্ট সিলেক্ট করলাম, ফাইন। দেন এখানে কপি রাখতে হবে। কপি যদি আমি না রাখি সেই ক্ষেত্রে কী হয় আমি একটু পরে বলি। অ্যাবাউট মানে এই লাইনটাকে ক্লিক করে দিতে হবে। যখন এই লাইনটাকে ক্লিক করব তখন এখানে যেরকম হবে সেরকম একটা প্রিভিউ দেখাবে। যখন আমি টিক দিব তখন এটা মিরর হয়ে যাবে।
ওকে, এখন যদি আমি কপি রাখি সেই ক্ষেত্রে এখানে থাকবে আর একটা কপি এখানে তৈরি হবে। আর যদি আমি এটাকে কপি না রাখি সেই ক্ষেত্রে কি হবে, এইখানের বস্তুটা এইখানে মুভ করে চলে আসবে, মানে এখানে আর থাকবে না, এখানে এসে ডিলিট হয়ে যাবে। যদি আমি টিক চিহ্ন উঠাই দেই সেই ক্ষেত্রে এরকম অবস্থা। আর যদি আমি টিক চিহ্ন না উঠাতাম, এই যে যদি এখানে টিক চিহ্ন থাকতো সেই ক্ষেত্রে ডান পাশেও থাকবে বাম পাশেও থাকবে। এখন যদি আমি কোনো একটা লাইন বড় করি, অপোজিট লাইন বড় হচ্ছে, কোনো একটা লাইন ছোট করলে অপোজিট লাইন ছোট হচ্ছে। আচ্ছা, গত ক্লাসে আমি একটা বিষয় শিখিয়েছিলাম, ওই বিষয়ে আমি একটা কোশ্চেন করতে চাই, দেখি কে রেসপন্স করতে রাজি আছি। না পারলে না বলবো ভাই, মনে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু রেসপন্স করতে রাজি আছি কে? ক্লাসে যারা জয়েন আছি দ্রুত একটু কথা বলি যে ভাই আমি আপনার অ্যান্সার দিতে রাজি আছি। দরকার হলে আমি ভাইয়া বলবো যে আমি মনে নাই, এটা এই কথাও বলবো দরকার হলে, কিন্তু রেসপন্স করবে কে? ফারহাদ, হ্যাঁ গুড। আর কেউ রেসপন্স করতে চায় না, মানে আর কি বাকিরা কি কেউ শিখতেছি না? ওকে, আমরা সময় নষ্ট না করে, আমাদের আর মাত্র 12 মিনিট আছে, 12 মিনিট পরে কলটা কেটে যাবে, নতুন করে আবার জয়েন দিতে হবে। তো এই 12 মিনিটের মধ্যে দেখি কতটুকু শেখা যায়। ফারহাদ, দেখো তো এই যে যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটার নাম আমরা কালকে কি শিখছিলাম? কোনটা? এই যে এই যে এই যে এই যে দেখছো একটা রিলেশন দেখতে পাচ্ছি। জি 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 হ্যাঁ, জি জি জি। এই রিলেশনটার নাম কোলোনিয়ার, কোলোনিয়ার না? না, কোলিনিয়ার না, না, আর একটা অপশন এটা দাও। কি জানি শব্দ, আর একটা এটাকে আমরা বলছিলাম সিমেট্রিক। সিমেট্রিক, সিমেট্রিক, হ্যাঁ হ্যাঁ। সিমেট্রিক। সো তুমি কোশ্চেনে ভুল বললেও কিন্তু তুমি এই কাজটা শিখে গেলে, তাই না? কালকেও শিখছিলে, আজকে একটু রিপিট হলো। সো এটাকে বলা হয় কি? সিমেট্রিক। সিমেট্রিক মানে আমরা কি বলি, এই পাশে যেরকম আছে ঠিক সেম দূরত্বে অপোজিট সাইডে আরেকটা থাকবে, ঠিক না? কালকে আমরা সিমেট্রিক সম্পর্কে কিন্তু এরকমই শিখছি। যদি কেউ ভুলে যায় তাহলে ভিডিও গতকালের ক্লাসে আমরা আবার দেখব ইনশাল্লাহ। ওকে, তো এখানে সিমেট্রিক কয়টা? 4টা আছে, তার মানে এখানে 4টা লাইনের মতো এখানেও 4টা লাইন আছে। এটা দেখে বুঝতে হবে যে এরা সিমেট্রিক অবস্থা আছে। তোমাকে যদি মডিফাই করতে হয়, যদি ভাইয়া, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো, আমি বলতে চাচ্ছি কি, এই যে চিহ্নটা, আমরা কি এরকম চিহ্ন অঙ্কন করে পাশে কি নাম লিখিয়ে দিতে পারি? মানে এটা হয় কি মনে করেন? এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট আসে, তোমার এটা দরকার নাই। জাস্ট তুমি এটা দেখে তো হুম বোঝো যে আমার এখানে এই কাজ হয়েছে, এখানে অটোমেটিক্যালি হবে, সফটওয়্যার এসে তোমাকে দেখায় দিবে যে এখানে সিমেট্রিক রিলেশন আছে। ওকে, এই যে তুমি যখন বুঝছি। কার্সারটা কাছে নিবা তখন দেখো সে কিন্তু এখানে লিখে দিছে, ওই দেখছো সিমেট্রিক পয়েন্ট 1 পাইছো? হুম হুম হুম। কার্সার একটু নিচে, আর এখানে দেখো সিমেট্রিক পয়েন্ট 2 3, সরি এখানে 3 দিছে, হুম। সিমেট্রিক পয়েন্ট 10। তার মানে আচ্ছা, ওখানে লেখা উঠতেছে, হ্যাঁ হ্যাঁ লিখে অটোমেটিক্যালি এগুলো উঠতেছে। থাকবে, এগুলো তোমার কষ্ট করে এখানে লিখে রাখার দরকার নাই, বা এখানে ড্র করে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? যখন তুমি মডিফাই করতে চাবা, আমি মনে করো মডিফাই করতে চাচ্ছি কি, এই যে যে লাইনটা আছে এটাকে আমি ডিলিট করে দেব, এই লাইনটাকে ডিলিট করে দেব, এইবার আমি এটাকে এদিকে একটু মুভ করে দিচ্ছি। তার মানে কি, এই লাইনটা কিন্তু কাছে আসতেছে না, দেখছো? কাছে আসতেছে না, যখন এক লাইন মুভ করে তখন অপর লাইনও কিন্তু মুভ করে। সো এই লাইনটাকে যখন হুম মুভ করাচ্ছি তখন কিন্তু কি এই পাশের লাইনটা কিন্তু মুভ করতেছে না। কেন করতেছে না? কারণ ওদের সাথে যে সিমেট্রিক রিলেশন ছিল সেই রিলেশনটা নাই। বুঝতে পারছো? এটাকে আমি জি। ভার্টিক্যাল করে দেই। এখন এই লাইনটাকে আমি মুভ করাচ্ছি, বাট এই লাইনটা মুভ করতেছে না। কারণ কি, এদের সাথে এদের যে একটা সিমেট্রিক রিলেশন ছিল সেই সিমেট্রিক রিলেশনটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, মিরর বুঝতে পারছি। এখানে যা থাকবে অপোজিট সাইডে আরেকটা যদি প্রোডাক্ট ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমরা মিরর করব। তো ফারহাদ তুমি আপাতত একটু মিউট রাখো, শব্দ হচ্ছে। ওকে, মিররের কাজ শেষ। আরও যত প্র্যাকটিস করবো তত শিখবো ইনশাল্লাহ। তারপর আছে কি প্যাটার্ন। প্যাটার্ন কী জিনিস? প্যাটার্ন আমি খুব দ্রুত বলবো ইনশাল্লাহ। এখানে আমার একটা যে কোনো
কিছু মনে করে স্কেচ করলাম, এই স্কেচটার মতো এখানে আমি চাচ্ছি ডান দিকে 5টা হবে, উপর দিকে 2টা হবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা ওটারে বলি প্যাটার্ন। একটা থেকে আরও অনেকগুলো তৈরি করা, সেটাকে আমরা প্যাটার্ন বলি। সো এইখানে দেখি এই যে প্যাটার্নের একটা অপশন আছে, এইখানে ক্লিক করলে আরও 2টা অপশন পাবো। একটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন, মানে যদি বৃত্তাকার যদি প্যাটার্ন হয়ে থাকে, আর যদি লিনিয়ার প্যাটার্ন মানে লাইন বরাবর হয়ে থাকে। যেমন লিনিয়ার প্যাটার্নে ক্লিক করলাম, আমার এখানে দেখো অটোমেটিক্যালি সে সিলেক্ট করে নেছে এন্টাইটিস টু প্যাটার্ন, মানে এই যে যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নেছে। আর এইখানে সে বাই ডিফল্ট সে বলে দিচ্ছে যে আমরা এক্স অ্যাক্সিসের দিকে প্যাটার্ন করতেছি, ঠিক আছে। কিন্তু তুমি চাচ্ছ না যে এক্স অ্যাক্সিসের দিকে প্যাটার্ন হোক, ঠিক আছে, তুমি চাচ্ছ যে ওয়াই অ্যাক্সিসের দিকে প্যাটার্ন হোক। সেই ক্ষেত্রে কী করবা, এই যে নাম্বার আছে না, এই নাম্বারটা 1-এ রাখবা, ওকে। আর ওয়াই অ্যাক্সিসের দিকে প্যাটার্ন করতে চাইলে এই নাম্বারটা বাড়াবা। এখানে তুমি যে কয়টা প্যাটার্ন করতে চাও সেই কয়টা প্যাটার্ন দিবা। এবং দেখো এই জায়গায় যে নাম্বারটা থাকে, বা এইখানে যে নাম্বারটা থাকে, সরি এইখানে এই যে নাম্বারটা থাকে, এটাকে বলা হয় ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা আমি 20 দিই আপাতত, সরি 20 থেকে একটু বেশি দেই বোঝার জন্য, 50। ওকে, এই 50 বলতে কি বোঝায়, যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব, অথবা এইটার সেন্টার থেকে এইটার সেন্টার পর্যন্ত দূরত্ব। প্যাটার্ন করে অনেকে কিন্তু বোঝে না যে আমার প্যাটার্নটা কয়টা হওয়া উচিত, বা কতটুকু ডিস্টেন্সের মধ্যে কত নাম্বার নিতে হবে। এই নাম্বারটা তো তোমাকে সিলেক্ট করে দিতে হয়, তাই না, 5 বা 6 সামথিং। সো ডিস্টেন্স অনুযায়ী তারা এটা ভাগ করতে পারে না, যে আমার এতটুকু জায়গা আছে, এতটুকু জায়গার মধ্যে আমি এই কয়টা প্যাটার্ন করতে পারি। সো সেই ক্ষেত্রে কি হয়, তার এটা না জানা থাকার কারণে সে প্যাটার্ন করতে পারে না। সো প্যাটার্ন করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বুঝতে হবে ফার্স্ট লাইন থেকে পরের যে বস্তুটা তৈরি হচ্ছে সেটার ফার্স্ট লাইন পর্যন্ত দূরত্ব, অথবা সেন্টার থেকে পরে যেটা তৈরি হচ্ছে সেটা সেন্টার পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা, এই ডিস্টেন্সটা, ওকে। আর এটা হচ্ছে নাম্বার, আমি কয়টা প্রোডাক্ট তৈরি করতেছি। সো ও একা একটা আছে, এবং আরও এক্সট্রা কয়টা হতে হবে, 4টা, টোটালি হবে 5টা। সো এইখানেও অনেকে ভুল করে ফেলে, এখানে দেখা গেছে কি তার লাগবে 15টা, ঠিক আছে, সে ভাবতেছে যে আমি 14টা দিই, ঠিক আছে, কারণ আগে তো একটা আছেই। এই এই মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক সময় হয়ে যায়। সো আমি আবার বলছি, যে আছে তাকে সহ টোটাল হবে এই নাম্বারটা। আর এটা হচ্ছে কি ডিস্টেন্স, এই এই লাইন থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব, অথবা এটা সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত দূরত্ব, ওকে। আর এইখানে কাজগুলো কি, এইখানে আসলে এই লাইনগুলো সিলেক্ট করে দিতে হয়। যদি আমি এই লাইনগুলো ডিলিট করে দেই, সেই ক্ষেত্রে আমি যদি শুধুমাত্র এটাকে প্যাটার্ন দিই, তাহলে দেখি যে এই লাইনটার মতো এখানে 50 ইউনিট দূরে আর একটা লাইন তৈরি হয়েছে, আবার 50 ইউনিট দূরে আর একটা লাইন তৈরি হয়েছে, ওকে। সো আমি এখানে যা যা সিলেক্ট করবো শেষে প্যাটার্ন হবে। যদি আমি 2টা লাইন সিলেক্ট করে দিই, শুধুমাত্র 2টা লাইন, যদি 3টে লাইন সিলেক্ট করে দিই 3টা লাইন, ওকে। এই যে আসলে প্যাটার্নের কাজ, এবং এটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন। আমি এক্স অ্যাক্সিসের দিকে না দিয়ে ওয়াই অ্যাক্সিসের দিকে দিছি, আমরা চাইলে এবারে এক্স অ্যাক্সিসের দিকেও দিতে পারতাম, ওকে। এইখানে কি আছে তাহলে, লিনিয়ার প্যাটার্ন আছে, সার্কুলার প্যাটার্ন আছে। আমি একটু সার্কুলার প্যাটার্ন দেখাই, তারপরে সেখানে আমি পরের অপশনটা যাচ্ছি। এই যে এখানে যে বৃত্তটা আছে, এই বৃত্তটা এই বৃত্তের চারদিকে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সার্কুলার প্যাটার্ন ক্লিক করব। সার্কুলার প্যাটার্ন ক্লিক করে ওরা বাই ডিফল্ট একটা কিছু করে দেবে, ঠিক আছে, আমরা ওদের কথা শুনবো না, আমরা আমাদের মতো করে নিব। আমরা এই যে যে পয়েন্ট আছে এটাতে বলা হয় সেন্টার পয়েন্ট, মানে কার সাপেক্ষে সে প্যাটার্ন হচ্ছে। আমরা চাইলে এই বৃত্তটাকেও সিলেক্ট করে দিতে পারি, এই কেন্দ্রটাকেও সিলেক্ট করে দিতে পারি, যে যার ইচ্ছা। সরি, এই সেন্টারটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এবং আমরা কাকে প্যাটার্ন করব সেটা একা একা সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এখানে কি করব, একে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে বাই ডিফল্ট সফটওয়্যারই বলছে যে আপনি কি 4টা প্যাটার্ন করতে চাচ্ছেন নাকি আরও চাচ্ছেন। আমি যদি আরও চাই আরও দিব, যদি কমাতে চাই কমাবো, ওকে। এখানে দেখা যাচ্ছে 3টা।
সো যদি আমার 3টা প্যাটার্ন করতে মন চায় আমি 3টা দেবো। সো এটা হচ্ছে নাম্বার। এইখানে একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই যে ইকুয়াল স্পেসিং, মানে যতটুকু 360 এর মধ্যে আছে তার মধ্যে থেকে যদি সেম ডিস্টেন্স অতিক্রম করে সেই ক্ষেত্রে আমরা বলি ইকুয়াল ডিস্টেন্স। ওকে, অনেক সময় আমাদের ইকুয়াল ডিস্টেন্সের প্রয়োজন হয় না, আমি চাচ্ছি এখান থেকে মাত্র এদিকে 3টা হবে বা 10টা হবে, সম্পূর্ণ জায়গাটা হবে না, সেই ক্ষেত্রে আমরা ইকুয়াল স্পেসিং না দিয়ে আমরা এটা দিব, সরি অ্যাঙ্গুলার স্পেস। অ্যাঙ্গুলার স্পেস আমি মনে করলাম যে 60 দিলাম, তার মানে 60 ডিগ্রি পর পর তারা প্যাটার্ন করতেছে। আমি অ্যাঙ্গুলার স্পেস দিলাম 15, তার মানে কি এইখান থেকে এই বরাবর যদি একটা লাইন টানতাম সেই লাইনের অ্যাঙ্গেল আসছে হলো 15। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার স্পেস। রেডিয়াস স্পেসও দেওয়া যায়, তো এটা আমি একটা বেশি একটা ইউজ করি না, আমি ডাইমেনশন ইউজ করি অথবা আমরা ইকুয়াল ইউজ করি। ওকে, তো ইকুয়াল স্পেসিংয়ের ক্ষেত্রে কি হবে, এখানে আমাদের টোটাল যদি 360 হয়ে থাকে, সেই ক্ষেত্রে 30 ডিগ্রি পর পর সে করবে প্যাটার্ন নেবে। এখন আমি সরি ভুল বলছি, এইখান থেকে এই পর্যন্ত যদি আমাদের 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে ওই 30 ডিগ্রির মধ্যে এই কয়টা প্যাটার্ন হবে। ওকে, তার মানে লিমিট, এটা হচ্ছে লিমিট যে কতটুকু ডিস্টেন্স আছে। এই 30 ডিগ্রির ভিতরে যদি সার্কুলার প্যাটার্ন করতে চাই সেই ক্ষেত্রে আমার 3টা প্যাটার্ন করতে চাচ্ছি, তো যার কারণে আমার এরকম হয়েছে। যদি আমি এরকম করতাম, সেক্ষেত্রে কি হয়, 360 ডিগ্রি লেখা আছে যার কারণে 360 ডিগ্রি সে দেখাচ্ছে। তো এখন যদি আমি নাম্বার কমাই তাহলে 1 নাম্বার হবে এইখানে, আরেকটা হবে এইখানে, আরেকটা হবে এখানে, এখানে যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে না। ওকে, তো এই নাম্বারটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেকে এই বিষয়গুলো বোঝে না যে যদি আমার খুব কাছাকাছি দরকার হয় সেই ক্ষেত্রে কী করব, যদি আমার টোটাল সার্কুলার হয় সেই ক্ষেত্রে কী করব। ওকে, তারপরেও আমরা প্র্যাকটিক্যালি যখন 3D ডিজাইন করব তখন আরও ভালো বুঝতে পারবো ইনশাল্লাহ। নর্মাল বেসিক এটুকু জানলেই হবে। ওকে, এরপর আমাদের থাকছে কি মুভ, ডিসপ্লে বা ডিলেট রিলেশন। আমাদের এইখানে এই যে এইখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে ফুললি ডিফাইন, এটা আমরা গত ক্লাসে বলছি, এটা আমরা বলবো না আজকে। ক্লাস কেটে যাবে এখন। ক্লাসটা কেটে যাচ্ছে, আমি আবার লিংক দিচ্ছি। আচ্ছা রাজু ভাইয়া, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা এখন ক্লিয়ার? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু ট্রাই করো, যে আমি জানি না তোমার এখানে নেটের অবস্থা কেমন, একটা ভালো নেটওয়ার্কের এখানে থেকে ক্লাস করার চেষ্টা করো। এখানে পিসি দিয়ে ক্লাস করতে হবে এরকম না, আমরা চাইলে মোবাইল দিয়েও ক্লাস করতে পারি, ঠিক আছে? জি পরবর্তীতে ভাইয়া। আমরা পরে পিসি ইউজ করতে পারবো, আমাকে নিয়মগুলো আগে শেখা জরুরি। আমরা যদি নিয়ম শিখি তাহলে আমি পরবর্তীতে আমি কিছু ভিডিও দেবো তোমাদেরকে,
ওই ভিডিও দেখে দেখে তোমরা ডিজাইন করতে পারবা। যেমন আমার সেকেন্ড ব্যাচের যারা স্টুডেন্ট তারা বর্তমান ভি ইঞ্জিন ডিজাইন করতেছে, মোটামুটি তাদের প্রায় শেষের দিকে। ওখানে 32-33টা পার্ট আছে, তার মধ্যে থেকে প্রায় 2-3টা মানে বাকি আছে। তো তোমরাও পারবা ইনশাল্লাহ। কিন্তু কাজ না জানলে তোমাকে ভিডিও দিলে পরে তুমি কিছুই বুঝবা না, কাজ করতে পারবা না। ঠিক আছে, সো রুলসগুলো আগে আগে বেসিকটা শিখে লাগবে ভাই। হ্যাঁ রুলসগুলো আগে ঠিক মতো শেখো। আমি কিন্তু বলতেছি যে এখানে এইভাবে করতে হয়, ঠিক আছে। জি ভাই। সবাই আসছে মোটামুটি যারা আসার, আর বাকিরা আসলে পরে আসবে। আমরা বলতেছিলাম কি, যে ডিলেট রিলেশন, এইখানে ডিসপ্লে বা ডিলেট রিলেশন, এইখানে যে রিলেশনগুলো আছে সেই রিলেশনগুলো ডিলেট করার জন্য আমরা এই অপশন থেকে ডিলেট করতে পারি। বাট নর্মালি আমরা ছোটোখাটো ডিজাইন করি, যখন একটা দুইটা ডিজাইন, তখন আমরা এখান থেকে ক্লিক করলে আমরা এগুলোরে ডিরেক্টলি ডিলিট করে দিতে পারি। ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যায়, ওকে। অথবা এখানে যদি আমি ক্লিক করি, তো তখন এইখানে কিন্তু একটা অপশন অটোমেটিক্যালি চলে আসছে, দেখো ডিসপ্লে ডিলিট রিলেশন। তার মানে এইখানে যে এই অপশনটা অন হয়েছে, এই অন হওয়ার পরে এখানে বলে কি কাকে কাকে ডিলিট করতে চাচ্ছেন তাকে তাকে সিলেক্ট করেন, ঠিক আছে। তো এরা মনে হয় কোনোটা এই যে যত লাইন আছে এই লাইনগুলো সিলেক্ট করে ফেলছে, এবং এরা সব হরাইজন্টাল লাইন, তাদেরকে ডিলিট করতে চাচ্ছে। তো আমি যদি ডিলিট দিই, আচ্ছা ভাই, স্ক্রিনটা বড় করে দেন, স্ক্রিন স্ক্রিন তো ফুল শেয়ার স্ক্রিন, স্ক্রিনটা দেন। হ্যাঁ, ফুল স্ক্রিন তো দেয়া, ফুল স্ক্রিন দেয়া না, এখন ফুল স্ক্রিন হয়েছে, ঠিক আছে। অথবা নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, রেকর্ড তো হচ্ছে, রেকর্ডের সময় তো আর সাউন্ড ক্লিয়ার থাকে এবং স্ক্রিনও ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে সমস্যা হবে না। সো আমরা এই লাইনগুলো যদি ডিলিট করে দেই, দেখো এগুলো আগে সিলেক্ট, আচ্ছা এইভাবে ডিলিট রিলেশন করার দরকার নেই, আমরা ডিরেক্টলি সিলেক্ট করব আর ডিলিট করে দেব, ওকে। এখানে যে রিলেশনগুলো আছে সেই রিলেশনগুলো ডিলিট করে, যেমন এই যে রিলেশন আছে, ঠিক আছে, এই রিলেশনগুলো ডিলিট করে দেয়। আমার কাছে বেটার মনে হয় কি জানো, ডিরেক্টলি তুমি এখানে ক্লিক করবা, ডিলিট বাটন প্রেস করবা, ডিলিট হয়ে যাবে, ইজি। এখানে মানুষ কেন এগুলো ইউজ করে আমি ভালোটা জানি না, এটা অবশ্যই কোনো একটা সুবিধা আছে। কি করব আমরা, নর্মালি এখানে ক্লিক করব, ক্লিক করে ডিলিট বাটন প্রেস করে দেবো, শেষ, রিলেশন ডিলিট। এই ভার্টিক্যাল হরাইজন্টাল রিলেশন করতে মনে হচ্ছে, ক্লিক করব, ডিলিট বাটন প্রেস করে দেবো, শেষ, ওকে। বা কোনো লাইন ডিলিট করা তো গতকালই শিখেছি, লাইনকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে শেষ, ইয়েস অল। আচ্ছা এইখানে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি আমাদের আউটলাইনে লিখি নাই, তারপরেও তো বলছি যে কিছু আমরা এক্সট্রা কাজ শিখবো। দেখছো এখানে রিভিউল্ড আছে, তোমরা কি কেউ জানো এই রিভিউল্ডের কাজ কি, যারা আগে কাজ করছো? হ্যালো আব্দুল্লাহ, তুমি বলো। হ্যালো, ভাই আমি বলবো। পারবা? তুমি তো আগে কাজ করছো, তুমি ক্লাসে ভিজিট করতে আসছো নাকি? না, ভাবলাম যে আপনি ফিরে আসছেন কিনা আপনার রুমে একটু যেতাম। আচ্ছা আসে না, পরে আসে না। আর সনাতন ভিজিটর ভাই। আর কেউ পারবে কি? সনাতন তো পারবে, কারণ ও তো আগে কাজ করছে আর কোর্স কোর্স করা ওর কমপ্লিট, যার কারণে ও পারবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সনাতন তুমি বলো, তোমার মাধ্যমেই আমরা কাউকে শিখাই, রিবিল্ডের কাজ কি? এটা সচরাচর আমরা ভাইয়া ল্যাপটপ বা ডেস্কটপ রিফ্রেশ করি, হ্যাঁ ওই টাইপের। মনে করেন যে এই সফটওয়্যারে যখন আমরা অনেক কাজ করি তখন দেখা যায় হ্যাং করে বা স্লো হয়, সেক্ষেত্রে ওইটা ওইটা চাপ দিলে অনেকটা রিফ্রেশ হয়, ভেরি গুড, এই টাইপের। রিফ্রেশিং কাজের জন্য আমরা রিবিল্ড ইউজ করি। ঠিক আছে, কন্ট্রোল ভি প্রেস করলে হয়ে যাবে, তবে কন্ট্রোল ভি প্রেস করার চাইতে মাউসটাকে কষ্ট করে এখানে নিয়ে একটা ক্লিক করা অনেক ইজি। সো এটা সম্পর্কে অবগত থাকতে হবে অবশ্যই, অ্যাসেম্বলির সময় খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, অ্যাসেম্বলি বলো মোশন স্টাডি বলো ওগুলো আমরা শিখবো। সো ওই সময় আমাদের এইটা সম্পর্কে জ্ঞান না থাকলে
কাজটা করতে অসুবিধা হবে বা সফটওয়্যার হ্যাং করবে, তখন বলবা ভাইয়া এত টাকা দিয়ে পিসি বানালাম আমার সফটওয়্যার কেন হ্যাং করে। আচ্ছা, এখানে কি শুধু ক্লিক করলে হয়ে যাবে নাকি আর কোনো কাজ আছে? জাস্ট ক্লিক করবা। মনে করো তুমি একটা স্কেচ করতেছিলে, বুঝছি বুঝছি, অনেক সময় হ্যাং করে। ঠিক হ্যাঁ আছে। তখন এটাকে রিভিল দিলে কি হয় দেখো, এই স্কেচ থেকে বের করে দিয়েছে, দেখছো আমি কি স্কেচ থেকে এখানে এক্সিস্ট দিছি? হুম। এক্সিস্ট দেয়নি, কিন্তু সে অটোমেটিক্যালি বের করে দিয়েছে। মানে ওই পর্যন্ত কাজ কমপ্লিট, ঠিক আছে? ওই পর্যন্ত কাজ কমপ্লিট হলে যে অবস্থাটা হয় সেই অবস্থায় সে দাঁড় করে দেয়, এক কথায়। এগুলো তুমি ভিডিওতে দেখবা যে তারা কিন্তু এখানে ক্লিক করতেছে, অনেক সময় ক্লিক করবে কিন্তু তুমি বুঝবা না যে কেন ক্লিক করতেছে, ঠিক আছে? সো আমি যেহেতু জানি সেহেতু তোমাদেরকে জানিয়ে দিলাম, আগের স্টুডেন্টদেরকেও জানিয়েছি, তোমাদেরকেও জানাচ্ছি। মুভ এন্টিটিস অ্যান্ড কপি। মুভ এন্টিটিস অ্যান্ড কপি, সেই ক্ষেত্রে আমরা যদি একটা ছোট বৃত্ত আঁকি এবং সেই বৃত্তটাকে জাস্ট এখান থেকে এখানে মুভ করাবো, ঠিক আছে? মুভ করানোর জন্য তুমি এখানে ক্লিক করে নিয়ে যেতে পারতেছো, খুবই ইজি। কিন্তু যদি জিনিসটা এরকম হতো, তখন তুমি কোথায় ধরে এখানে মুভ করাইতে? এর তো একটা সেন্টার আছে, যার কারণে সেন্টার ধরে মুভ করানো যায়, তাই না? এর কি কোনো সেন্টার আছে? তুমি এই কোণা ধরে টান দেবে, এই কোণা বড় হয়ে যাবে, এই কোণা ধরে টান দেবে, এই কোণা ছোট বড় হয়ে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা করব কি, এই মুভ এন্টিটিসে ক্লিক করব এবং যাকে মুভ করতে চাই তাকে সিলেক্ট করব, যার সাপেক্ষে মুভ করতে চাই সেটা এখানে ক্লিক করে দেব। আমি এই পয়েন্টের সাপেক্ষে আমি ডান দিকে মুভ করতে চাচ্ছি, ঠিক আছে? মানে এই পয়েন্টটা এই লাইন বরাবর থাকবে। সেক্ষেত্রে কি করবে, এখানে একটা ক্লিক করে এইখানে নিয়ে আসবা, বা তুমি আগে একটা লাইন ড্র করে নাও, কারণ কি তোমার লাইন বরাবর যেতে চাচ্ছ, অটোক্যাডে যত সহজ, সয়েলএক্সে অত সহজ না। এই লাইন বরাবর তুমি এটাকে মুভ করতে চাচ্ছ, তো তখন কি করবে, এটাকে সরি মুভ, এই মুভ এন্টিটিসে ক্লিক করবা, তারপরে এই বাম দিকে টানবা, এটাকে আনসিলেক্ট করে দেবা, কারণ এই লাইনটা তো দরকার নেই, ঠিক না? আমরা মুভ করবো শুধু এটাকে। এরপরে আমরা এখানে ক্লিক করব অ্যান্ড এই পয়েন্টটাকে জাস্ট এই পয়েন্টের উপর এনে ছেড়ে দেবো, মুভ হয়ে গেল, খুবই সহজ। সেম কাজটা তুমি যদি কপি করতে, এইখানে কি করবা, কপি অপশনটা আছে, এই যে কপি, কপি করার ক্ষেত্রে সেম, সিলেক্ট করবো আমরা ডাইন দিকে, বাম দিকে টানলে পরে তো এইটাও সিলেক্ট হয়ে যাবে, তাই না? আমরা মাউসটাকে কার্সারটাকে ডাইন দিকে টানবো, সিলেক্ট হয়েছে, এই পয়েন্টটা এখানে রেখে এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে কি হয়ে গেল, কপি হয়ে গেল। ওকে, এখন তোমার যদি এরকম আরও অনেক প্রোডাক্ট কপি করতে হয়, সেক্ষেত্রে তো প্যাটার্ন করতে হয়, প্যাটার্নের কথা বলছি। নর্মালি একটু একটু কপি করার জন্য আমরা এইভাবে কপি করতে পারি, এই যে কপি এন্টিটিস। আর তোমার যদি বারবার কপি করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তুমি স্যার রিপিট অপশনটা, আচ্ছা বারবার রিপিট করার জন্য আমরা কি করব, আমাদের যে কন্ট্রোল কিবোর্ড আছে না, কন্ট্রোল সি দিয়ে ক্লিক করব, তারপরে কন্ট্রোল ভি দেব, তারপরে এটাকে মুভ করাবো। এইখানে প্রয়োজন, এখানে একটা মুভ করে দাও, তোমার এইখানে প্রয়োজন, এখানে একটা কন্ট্রোল ভি বের দাও, ঠিক আছে? পরে এখান থেকে একটু আমার একটু সরানোর দরকার, অন্য জায়গায় হালকা একটু মুভ করার দরকার, সেক্ষেত্রে মুভে নিয়ে এই পয়েন্টে ক্লিক করে তারপরে তুমি যেখানে প্রয়োজন সেখানে সেট করে দেবা। এটা হচ্ছে মুভের কাজ, ঠিক আছে? এগুলো কাজে লাগে যখন আমরা মডিফিকেশন করি। সিএসডাব্লিউ এ পরীক্ষার সময় আমাদের কিন্তু মডিফিকেশনের কাজ বেশি দেয়, ঠিক আছে? ওই ধরনের পরীক্ষায় মডিফিকেশনই বেশি থাকে, মানে তোমাকে একটা ডিজাইন করা থাকবে, ওই ডিজাইনটাকে একটু পরিবর্তন করে দিতে হবে, দৈর্ঘ্য পরিবর্তন করে দিতে হবে, প্রস্থ পরিবর্তন বা তোমার এই অ্যাঙ্গেল পরিবর্তন করে দিতে হবে, এগুলোই কাজ থাকে ওই পরীক্ষাতে। সো এই মডিফিকেশনগুলোর দিকে যারা ফোকাস করতে না পারে তারা কিন্তু ওই পরীক্ষায় পাস করতে পারে না। আবারও বলতেছি, মডিফিকেশন করার জন্য তোমাকে এইসব ছোটোখাটো বিষয় খুব গুরুত্ব সহ শিখতে হবে। ওকে,
তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? ডিলেট রিলেশন এটা আমরা না করি, আমরা এই যে মুভ আছে এখান থেকে মুভ করা শিখছি, কপি করা শিখছি, তারপরে রোটেশন করতে পারবো, স্কেলিং করতে পারবো। এগুলো আজকে শিখবো না, আমি যেহেতু আজকে রুটিনে রাখিনি, অন্য একদিন শিখাবো, ঠিক আছে? কিভাবে স্কেলিং করতে হয়। স্কেলিং জিনিসটা একটু বলে দেই। স্কেলিং হচ্ছে যে আমার ওই প্রোডাক্টটা এতটুকু আছে না, এটাকে আমি 2 গুণ বড় করব বা 5 গুণ বড় করব, সেটারে বলা হয় স্কেলিং করা, ঠিক আছে? সো স্কেলিং কাজটা আমি এখন আর শেখাচ্ছি না। রোটেশন করাটা কি? যদি আমার একটা লাইন থাকে এরকম, এখন এই লাইনটাকে আমাকে ভার্টিক্যালি হরাইজন্টাল করতে হবে। ভার্টিক্যাল আছে তো, আমি এটাকে হরাইজন্টাল করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কী করবো? রোটেশনের ক্ষেত্রে আমরা এখানে না, এটা এখানে দিলে কেমন হয়? এইখানে দেন আমরা চাচ্ছি 90 ডিগ্রিতে রোটেশন করব। ওকে, হয়ে গেছে। বা এটা যদি আমরা -90 দিই তাহলে কি আসবে? হ্যাঁ, আসছে। ডান দিকে হয়ে গেছে, বাম দিকে হচ্ছে। যদি আমরা 180 ডিগ্রি দিই তাহলে নিচের দিকে হয়ে যাবে। সরি, এটা 18 হয়েছে, নিচের দিকে হবে। ওকে, মানে এইখানে যে অবস্থা ছিল তার অপোজিট ডিরেকশনে চলে আসছে, মানে রোটেশন করা, ঠিক আছে? রোটেশন করার জন্য এখানে অ্যাঙ্গেলটা আমার সুবিধা মতো ডিজাইন আমরা ভালো দিব। ওকে, ফারহাদ তুমি কি কিছু বলতে চাচ্ছ? আমি তো নেটের প্রবলেমের কারণে বের হয়ে গেলাম। আচ্ছা, তাহলে তোমাকে আমি একটু আবার বলি, কারণ কি সব সময় খালি ভিডিও দেখলে হবে না, ক্লাসেও তো লাইভ কিছু শিখতে হয়। রোটেশন বিষয় শিখাচ্ছিলাম আমরা, ঠিক আছে? রোটেশন বলতে এইখানে ক্লিক করার পরে আমাদের এই যে রোটেশন আছে, এই রোটেশনের পরে আমাদের এখানে যে এন্টিটিসগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। তো এন্টিটিসগুলো আমি সিলেক্ট করলাম, এবং কোন পয়েন্টের সাপেক্ষে সেই রোটেশন হবে, এই পয়েন্টের সাপেক্ষে না এই পয়েন্টের সাপেক্ষে, সেটা তুমি সিলেক্ট করে দিবা। আমি মনে করো এই পয়েন্টের সাপেক্ষে রোটেশন করতে চাচ্ছি, এবং সেটা কত ডিগ্রিতে রোটেশন করতে চাচ্ছি, 90 ডিগ্রি না 10 ডিগ্রি না 20 ডিগ্রি, সেটা তুমি এখানে সিলেক্ট করবা। ওকে, এখানে যদি তুমি 90 ডিগ্রি দাও তাহলে সে কি এইরকম হয়ে যাবে। যদি এখানে ভ্যালুটা 180 দাও সেক্ষেত্রে এরকম হবে। ওকে দিলে রোটেট হয়ে গেল। ওকে, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ভাই এই রোটেটেড মানে কোথায় পাবো খেয়াল করতে পারিনি। রোটেট, রোটেটের কাজ আমরা এই মুভ ও, আছে না এইখানে, জি ভাই। এখানে রোটেটের কাজ, স্কেলিং এর কাজ আছে, তারপরে হুম, স্ট্রেস এন্টাইটিস, এগুলো দেখাবো। এই কাজগুলো আমরা আলাদাভাবে টাকা খরচ করে অনেকে আছে অটোক্যাডে শিখি, ঠিক আছে? অটোক্যাডে তো অনেক অনেক কাজে শেখায়, সেইখানে কিন্তু জি এই ভাই। বিষয়গুলো শেখানো হয়, এবং অটোক্যাডে এই কাজগুলো প্রতিনিয়ত করা হয়। সয়েরেক্সে আমি এরকম কাজ করতে দেখি না বেশি একটা, অটোক্যাডেই বেশি দেখি। তো আমরা যখন একটা প্রোডাক্ট মানে কোনো একটা ডিজাইনকে যদি বড় করতে চাই সেক্ষেত্রে স্কেলিং করব। যদি তোমার মনে হয় যে ভাইয়া আমার এই লাইনটাকে একটু বড় করার দরকার, আমি তোমাকে একটু দেখাই দেই, তাহলে পরে তোমাদের পরবর্তীতে জানার আগ্রহ বাড়বে। তোমরা চাচ্ছ যে এই যে যে লাইনটা আছে না, এই লাইনটা একটু এদিকে মুভ হয়ে যাক, সরে যাক, ঠিক আছে? সেই ক্ষেত্রে সয়েরেক্সে আমি নিজেও করি না এই কাজ, তাহলে দেখাই। এখানে সিলেক্ট করব, দেন এই পয়েন্টের সাপেক্ষে টান দেব। দেখো লাইনটা বড় হচ্ছে না? আবার দেখাই, এখানে সিলেক্ট করব, দেন কোন পয়েন্টের সাপেক্ষে? এই পয়েন্টের সাপেক্ষে বা এই পয়েন্টের সাপেক্ষে। আমি চাচ্ছি যে এই পয়েন্টের, একটা পয়েন্ট হলেই হলো, ঠিক আছে? যে আমি এটা ছোট করতে চাচ্ছি, এটা বলা হয় স্ট্রেসিং করা, স্ট্রেসিং, ছোট করে করা। ওকে, তো এইখানে অনেকগুলো রিলেশন আছে, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট যদি তুমি মডিফিকেশন করতে চাও। তুমি ছোট করে একটা জিনিস চিন্তাই করতে পারো। প্রথমে তো আমরা বড় একটা বিল্ডিং ডিজাইন করি না, ফার্স্টে তো তার মডেল তৈরি করি, সেই মডেলটা যখন দেখি যে না ঠিক আছে, তখন আমরা ওই মডেল অনুযায়ী স্কেলিং করে বড় বিল্ডিং ডিজাইন করি, ঠিক আছে? সো শুধুমাত্র বিল্ডিংয়ের ক্ষেত্রে না, যে কোনো কম্পোনেন্টের ক্ষেত্রেও এরকমই ইঞ্জিনিয়াররা ফার্স্টে ছোটো আকারে ডিজাইন করে, ছোটো একটা ইঞ্জিন ডিজাইন করে বা ছোটো একটা সামথিং কিছু একটা, পরে সেটাকে স্কেলিং করে বড় করে। তো স্কেলের কাজ ইম্পর্টেন্ট। তারপরে রোটেশন কীভাবে করতে হয়, মুভ কীভাবে করতে হয়, কপি কীভাবে করতে হয়, স্ট্রেসিং কীভাবে করতে হয়, মোটামুটি বললাম। আমরা ভবিষ্যতে এই ধরনের কাজ প্রতিনিয়ত করব, সো আমরা এগুলো নিয়ে আরও জানবো ইনশাল্লাহ।
আর যদি কোনো ইউটিউবারের ভিডিও দেখো তাহলে তুমি তো বুঝতেই পারতেছো যে এখানে কী কী কাজ করা হয়, কেন করতেছে, এখানে কেন আসছে, তুমি দেখলেই বুঝবা, তার কথা বলা বোঝার দরকার নেই। ওকে, আমাদের অনেক সময় চলে যাচ্ছে, আর আজকে ক্লাসের সময় খুবই কম আছে, তারপরেও দেখি কতটুকু শেষ করা যায়। হিউজ সিলেবাস, এইটুকু শেষ হয়েছে মাত্র। আমরা ফিচার্সে চলে যাচ্ছি। স্কেচিংয়ের উপরে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা প্র্যাকটিস করার জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কটার ভিডিওটা দেখতে হবে এবং ওটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? ওইখানে যা যা বলে সেই হিসেবে কাজটা করে দিবা তোমরা। হোমওয়ার্ক 1 দিন বা 2 দিনের মধ্যে, 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে ভিডিওটা দেখবা এবং ওইখানে যেভাবে যা যা ডিজাইন করা আছে ঠিক সেমভাবে ডিজাইন করবা। যদি নিজের মতো করে পণ্ডিতি করতে চাও তাহলে দেখবা যে তোমার সময় বেশি লাগতেছে বা তুমি নাও করতে পারো, এটা কমপ্লিট সম্পূর্ণ হবে না। সো ওইখানে কিছু বেসিক কথাবার্তা আছে যা তোমরা আরও ভালো বুঝতে পারবা, যেমন ফিলেটের ক্ষেত্রে ঝামেলা হয়। সো আমি লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে। এই মুহূর্তে আমি 2D স্কেচ থেকে 3D স্কেচে চলে যাচ্ছি, মানে 3D কাজে চলে যাচ্ছি। ওকে, তো 3D কাজের মধ্যে আমরা সাধারণত ফিচার্স এই অপশানে ক্লিক করি, তারপরে ফিচার্সের ভিতরে আরও অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখতে থাকি। ওকে, এইটা করা মানে হচ্ছে এটাকে হাইড করে রাখা। ওকে, সাপ্রেস হাইড মানে এখানে স্কেচটা হাইড আকারে রয়েছে, এখানে কোনো দেখা যাচ্ছে না বা কোনো কাজও করবে না। আমি নতুন একটা স্কেচ করতে চাচ্ছি এখানে টপ প্লেনে আমি একটা রেক্ট্যাঙ্গল আঁকি, যে রেক্ট্যাঙ্গলটার দৈর্ঘ্য হচ্ছে 200, প্রস্থ হচ্ছে 100। ওকে, এই রেক্ট্যাঙ্গলটা আমাদের এই সেন্টার থেকে একটা ডাইমেনশন দিয়ে দেই, যেটাকে অনেক সময় তোমরা ডিম হিসেবে জানবা। ডিম মানে হচ্ছে ডাইমেনশন। এটা 30 দিলাম, আমার ইচ্ছা মতো, তুমি তোমাদের মতো মন মতো দিবা, যখন ডিজাইনে যেরকম চায়। ওকে, তো এটা দেখো এখানে ফুললি ডিফাইন হয়েছে। তো নর্মালি আমাদের 2D স্কেচ সাধারণত আমরা ট্রাই করব আমাদের ফুললি ডিফাইন করার। ফুললি ডিফাইন যখন হয়ে যাবে, মানে সব ধরনের মেজারমেন্ট যখন হয়ে যাবে, তখন আমরা এই যে স্কেচ এর বাম পাশে চলে যাব। বাম পাশে কি আছে? ফিচার্সে যাওয়ার পরে এখানে অনেক ফিচার্স আছে, আজকে আমরা এই ফিচার্স নিয়ে কথা বলতে চাচ্ছি। এই ফিচার্সটার মধ্যে আমরা সিলেক্ট করার পরে এইখানে যে বিষয়গুলো আছে এগুলো এখন আগে আমরা বুঝে নেই, তারপরে সে আমরা 3D তৈরি করি। অটোমেটিক্যালি বাই ডিফল্ট সে কিন্তু একটা 3D হয়েই গেছে, কিন্তু আমাদেরকে আগে কাজ বুঝতে হবে যে এখানে কি কি কাজ আছে। ফার্স্ট অফ অল এখানে এটা দ্বারা বোঝাচ্ছে কোথার থেকে এটা শুরু হচ্ছে। এটা স্কেচ পয়েন্ট থেকেই শুরু হচ্ছে। আমাদের এই 3D হচ্ছে কোথার থেকে? আমাদের এই যে নিচে যে প্লেনটা ছিল, ওই প্লেন থেকে এক্সট্রুড হচ্ছে উপর দিকে, ঠিক না? বা নিচের দিকে, যেদিকে হোক না কেন, শুরু হচ্ছে কোথার থেকে সেটা আসছে ফ্রম দ্বারা বোঝাইছে। ফ্রম মানে কোথার থেকে শুরু হচ্ছে। আমরা অফসেট করতে পারি, অফসেটের কাজ এখন বললে কেউ কিছুই বুঝবে না, সো এটা বাদ দাও তোমরা। আপাতত মনে রাখো স্কেচ থেকে শুরু হচ্ছে। আমরা যেখানে স্কেচ করছিলাম সেখান থেকে এক্সট্রুড শুরু হচ্ছে কোন দিকে? উপর দিকে, তাই না? এখন এটা ব্লাইন্ড মানে কি, তুমি কতটুকু নিবা সেটা সফটওয়্যার বুঝতেছে না, ঠিক আছে? তুমি যদি এখান থেকে এই মিড পয়েন্ট দাও, তার মানে সফটওয়্যার সে বুঝে গেছে যে তুমি ওই স্কেচ থেকে উপর দিকেও যাবা, নিচের দিকেও যাবা, মানে উপর দিকেও এক্সট্রুড হবে, নিচের দিকেও এক্সট্রুড হবে এবং সেম পরিমাণ হবে। এই মিড প্লেন দেওয়া মানে কি, ওর মাঝখানে প্লেনটা থাকবে, উপর দিকেও এক্সট্রুড হবে, নিচের দিকেও এক্সট্রুড হবে। আমার মনে হয় সবাই কথা বুঝতে পারতেছি, একদম নর্মালি কথা। এরপরে এইখানে আমি ব্লাইন্ড রাখি আপাতত। তো ব্লাইন্ড রাখা, আর এটা বলতে বোঝাচ্ছে ডিস্টেন্স, মানে এই স্কেচ পয়েন্ট থেকে এই উপরের দিকে কতটুকু এক্সট্রুড হচ্ছে, মানে হাইট কতটুকু হচ্ছে, এটাকে আমরা হাইট বলতে পারি। যেমন এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে এটা অবশ্যই হাইট, ঠিক না? তো হাইটটা কত হবে, হাইট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এইটার উপর ডিপেন্ড করে। তো এটা আমি যদি হয়ে থাকে, আমি যদি মনে করি 30 দেবো, সো 30 ইউনিট সে হাইট নেবে। ওকে, এরপর এইখানে যে অপশনটা আছে এটাকে বলা হয় হচ্ছে ড্রাফট বলতে আমরা অনেকে হয়তো বা বুঝি যে একটু সে অ্যাঙ্গল আকারে হয়, বাইরের দিকে বর্ধিত হয়, নয় ভিতরের দিকে হয়। আমি এটাকে বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি। ড্রাফটে দিলাম, এখানে একটা অ্যাঙ্গেল দিলাম, অ্যাঙ্গেল দেওয়ার পরে দেখো এক্সট্রুড ঠিকই হচ্ছে, বাট
এই যে গোল্ডের যে খনি দেখা যায়, মানে গোল্ডের যে টুকরা, এই টুকরার মতো হয়ে যাচ্ছে। ওকে, এটাকে ড্রাফট বলে। এই ড্রাফটের একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল অনুযায়ী সে ওইদিকে ড্রাফট হচ্ছে। এটা ইনসাইডে হইতে পারে, আবার এখানে যদি ক্লিক করি তাহলে আউটসাইডে হবে। ওকে, ইনসাইড আউটসাইড হবে। আর যদি আমি এখানে ক্লিক না করি তাহলে কী হবে, স্ট্রেট বরাবর হয়ে যাবে। তো ড্রাফটের প্রয়োজন হয় অনেক সময়। তারপরে আছে ডিরেকশন। তো ডিরেকশন আমি কি শুধুমাত্র উপর দিকে নিব নাকি নিচের দিকেও নেব? যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখো নিচের দিকেও হচ্ছে। এখন নিচের দিকে চাচ্ছি আমি 20, উপর দিকে চাচ্ছি 50। তার মানে কি, আমি দুই দিকেই এক্সট্রুড করতে পারতেছি একবারে। তো ডিরেকশন এই জন্য দেওয়া, দুজনকে তুমি ডিরেকশন করতে পারবা। তো নিচেরটাকে আমি একটু ড্রাফট করতে চাচ্ছি, মনে করো যে 20 ডিগ্রি। ওকে, এরপরে আমাদের এখানে একটা অপশন আছে থিন ফিচার্স। এই অপশনটা সবসময় আসবে না, শুধুমাত্র যখন স্কেচ থেকে ডিরেক্টলি আমরা এক্সট্রুড করবো তখনই এই থিন ফিচার্সটা থাকে। নর্মালি থিন ফিচার্সটা পরবর্তীতে দেখা যায় না। তো থিন ফিচার্সটা এখানে যদি ক্লিক করো, তার মানে কি, তোমার ওটা একটা থিকনেস দেখাবে যে এক্সট্রুড হচ্ছে, পুরো সলিড বস্তুটা এক্সট্রুড হবে না। ওই যে যে স্কেচটা আছে, এই স্কেচের 10 mm পরিমাণ সে কি হচ্ছে, থিকনেস নিয়ে এক্সট্রুড হচ্ছে। আমি যদি একটু ওকে দিই তাহলে তুমি দেখতে বুঝতে পারবা যে দেখো সবটুকু সে কিন্তু এক্সট্রুড হয় নাই। এক্সট্রুড হয়েছে কতটুকু, সেটা নির্দিষ্ট পরিমাণ থিকনেস মেনটেনেন্স করে সে এক্সট্রুড করছে। এখন আমি এটাকে এডিট করব, এখানে ক্লিক করলে এখানে এডিট অপশন আসে। সো আমরা এই থিকনেসের মধ্যেও আবার অনেক কাহিনী আছে। এখানে কেউ চাইলে মিড প্লেন দিতে পারে, মানে আমাদের যে থিকনেসটা আছে এই থিকনেসটাকে মাঝখানে রেখে বাম দিকেও থিকনেস দেবে, ডান দিকেও থিকনেস দেবে, এবং এই টোটাল থিকনেসটা হবে কত, 10। ওকে, সো কেউ চাইতে পারে ডান দিকে আমি 2 ডিরেকশনে চাই, কেউ চায় 1 ডিরেকশনে, কেউ চায় মিড ডিরেকশনে। ঠিক আছে, সো এটা অনেক সময় প্রয়োজন হয়। আমরা এগুলো প্র্যাকটিক্যালি আরও কাজ করব যখন, তখন আরও বুঝবো। আপাতত এটুকু জেনে রাখি থিন ফিচার্সের কাজটা কি। ওকে, তারপর আমাদের আস্তে আস্তে সিলেক্ট কাউন্টার্স। কাকে কাকে আমরা এক্সট্রুড করব, পুরোটাকে এক্সট্রুড করব নাকি এই এরিয়াটাকে এক্সট্রুড করব, এইটা এটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হয়। তো সলিডওয়ার্কস সফটওয়্যার বাই ডিফল্ট সে নিজে বুঝে যাচ্ছে যে এক্সট্রুড করতে বলতেছে, সেজন্য সে এইভাবে নিয়ে নেছে। তো তুমি বলতেছো না আমি শুধু ভাইয়া এই এরিয়াটুকুই এক্সট্রুড করতে চাই, তখন এই সিলেক্ট কাউন্টার্স এইখানে ক্লিক রেখে এখানে ক্লিক করে দেবো। ওকে, সো এটা যেহেতু একবার এক্সট্রুড হয়েছে সেহেতু আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে বেটার হয়। দেখো এক্সট্রুড, আমরা কাকে এক্সট্রুড করতেছি, এই স্কেচটাকে, তাই না? এই স্কেচটাকে এই এক্সট্রুড করতে চাচ্ছি। এখন এটাকে সিলেক্ট কাউন্টার্সের কথা বলতেছিলাম, এই সিলেক্ট কাউন্টার্সটা ডিলিট করে দেবো ফার্স্টে। ডিলিট করে দেওয়ার পরে এইখানে আমরা যদি বলি যে এই পুরো এরিয়াটা এক্সট্রুড হবে, সেক্ষেত্রে আমরা এরিয়াতে ক্লিক করব। আর যদি আমার মনে চায় যে না আমার লাইন এক্সট্রুড করার দরকার, তখন আমরা লাইনই এক্সট্রুড করব। লাইন এক্সট্রুড করার জন্য আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। আমরা আপাতত এক্সট্রুড সম্পর্কে যদি বুঝে থাকি তাহলে আমি লাইনের বিষয়টা বললে বুঝতে পারবো। সো এক্সট্রুড পর্যন্ত কি আমরা বুঝতে পারছি যে কিভাবে 3D করতে হয়? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমাকে আমি এখন দেখাচ্ছি যে আহ, ওইখানে কি কাহিনী আছে। আমি ভিতরে মনে করো একটা বৃত্ত ড্র করলাম। লাইনের বিষয়টা আচ্ছা আচ্ছা, ওটা আমি বলতেছি। হ্যাঁ, ভিতরে আমি একটা সার্কেল ড্র করলাম। এইবার তুমি এক্সট্রুড করবা। এক্সট্রুড করার ক্ষেত্রে জাস্ট খালি কি আমাদের এই স্কেচটাকে একবার সিলেক্ট করতে হবে। স্কেচটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো সে বাই ডিফল্ট কি বুঝে নিচ্ছে যে এই যে যে এরিয়াটা আছে এই এরিয়াটা এক্সট্রুড হবে, এই এরিয়াটা এক্সট্রুড হবে না। ঠিক আছে, তো সিলেক্ট কাউন্টার্স এখানে করে কি, এটাকে ডিলিট করে দিতে হয়। ডিলিট করে দেওয়ার পরে তোমার যদি শুধুমাত্র এইটুকু প্রয়োজন হয়, তখন শুধুমাত্র এই লাইনটাই সে এক্সট্রুড হবে, মানে এই লাইনের ভিতরে যতটুকু আছে। আবার তুমি যদি মনে হয় যে এই লাইনটাও এক্সট্রুড করার দরকার, এখানে ক্লিক করে দেবা। ঠিক আছে, এরপরে তোমার এক্সট্রুড করার সময় মনে হচ্ছে যে না আমার স্কেচিং করা ঠিক আছে, আমি পরবর্তীতে এই বৃত্তকে কাজে লাগাবো। আমি প্রথমবার এক্সট্রুড করার সময় আমি পুরো সলিড বস্তুটাকে এক্সট্রুড করতে চাচ্ছি, মানে এইটুকু এক্সট্রুড করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে তোমাকে সিলেক্ট এরিয়া করে দিতে হবে।
আর এই যে যে লাইনগুলো আছে এগুলো ডিলিট করে দিতে হবে। সিলেক্ট এরিয়া, ওকে। এখন এইখানে ক্লিক করলে এটাকে যদি আমি এই জায়গায় শো করে দেই তাহলে আমরা স্কেচটা দেখতে পাবো। এবং আমরা যদি আবার এক্সট্রুড করি, এটাকে যদি আমরা বিপরীত দিকে নিতে চাই, যে ডিরেকশনে আছে এই ডিরেকশনের অপোজিটে নিতে চাই, তাহলে এইখানে ক্লিক করতে হবে। ওকে, তো হয়ে গেল। তো তো কি ক্ষেত্রে এখানে মূল বেসিকটা আছে কি, তুমি একবার স্কেচ করছো, দুইবার এক্সট্রুড করছো, একই স্কেচকে দুইবার কাজে লাগাইছো, ঠিক না? সো এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? সিলেক্ট কাউন্টার্স। এটা বেসিকটা যারা না বোঝে তারা করে কি জানো, এখানে আবার বৃত্ত আঁকে তারপরে এক্সট্রুড করে। তারা কি করে, এরকম এখানে ক্লিক করে এখানে ভাইয়া বৃত্তটা আরেকবার দেখা যান, এটা এটা মানে যেটা হাইড করা ছিল না। হ্যাঁ 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 হ্যাঁ, মানে হ্যাঁ, পরবর্তী যে কাজটা করলেন আর কি, আচ্ছা আমি বৃত্তটা বড় করে ওটা ওইটা। আমি আবারও রিপিট করতেছি। আগে আমি বলি যে আমরা যারা বিগিনার পর্যায়ে যারা কাজ করি তারা কি করি, তারা করি কি যে প্রথমত একটা নর্মালি কিছু একটা ড্র করি, তারপরে সেটাকে এক্সট্রুড করি, তারপরে আবার স্কেচ করি, এখানে একটা বৃত্ত আঁকি, আবার এক্সট্রুড করি। ওকে, এইভাবে তারা ডিজাইন করে। আর এইখানে কি বলতেছিলাম, এখানে বলতেছিলাম হচ্ছে যে আমাদের একটা স্কেচ আমরা ফার্স্টে করে থাকি, এই যে এই স্কেচটা আমি ফার্স্টে করলাম, আমি ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিলে তোমাকে বুঝতে সুবিধা হবে। এই যে যে স্কেচটা আছে না, এই স্কেচটা তুমি ফার্স্টে সেট করে নেছো, অটোক্যাডে করতে পারো, সলিডওয়ার্কসে করতে পারো, যেখানে করো না কেন এখানে তুমি সিলেক্ট করে ফেলছো যে আমার স্কেচটা ওকে ডান। এই স্কেচ বরাবরই আমার এইখানে বরাবর একটা পাইপ হবে বা এখানে কোনো একটা শ্যাফট হবে, যাই হোক এভরিথিং কিছু একটা হবে, এনিথিং। সো স্কেচ করা শেষ। এখন আমরা চাচ্ছি যে এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড করার ক্ষেত্রে এক্সট্রুডে ক্লিক করব। ক্লিক করার পরে ওই প্লেন স্কেচটাকে ক্লিক করলে পরে কি হলো, আমাদের এই যে যে বাইরের যে অংশটুকু আছে সেই অংশটুকু এক্সট্রুড হয়ে যাচ্ছে। ওকে, এখন তুমি চাচ্ছ এই বরাবর আর একটা শ্যাফটের মতো কিছু একটা এক্সট্রুড হোক, সেই ক্ষেত্রে কি করবা, আবার এক্সট্রুডে ক্লিক করবা। জাস্ট ওই যে যে স্কেচটা আছে না, ওই স্কেচটাকে যদি শো না করাও তাহলে তো তুমি দেখতে পারবে না। আমি তোমাকে একটু বলি, এখানে দেখো এটাকে কিন্তু নর্মালি শো থাকে না, ঠিক আছে? ওই যে যে স্কেচটা ছিল ওই স্কেচটাকে শো করাইতে হয় ফার্স্টে, এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে শো করাইতে হয়। আমি স্কেচটাকে এখন দেখতে পাচ্ছি, এরপরে এক্সট্রুড দিব, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে অপোজিট ডিরেকশন দিতে গেলে এখানে দিতে হয়। তাহলে সিলেক্ট কাউন্টার্সকে এই যে যে লাইনটা, এই লাইনটিকে সিলেক্ট করে দিছি। তার মানে আমি প্রথমেই সিদ্ধান্ত নিছি যে আমার এইখানে কোথায় এই বৃত্তটা ড্র করতে হবে, সেটা আমি ফার্স্টে ড্র করে নিয়েছি। পরবর্তীতে ওই স্কেচটাকে আমি কাজে লাগিয়েছি, ঠিক আছে? এটাই আসলে বেসিক ছিল। অনেকে আছে যে এক্সট্রুড করতে পারে কিন্তু এইভাবে এক্সট্রুড করতে পারে না, আর এটাই হচ্ছে প্রফেশনালরা এইভাবে এক্সট্রুড করে থাকে, যারা প্রফেশনাল ডিজাইনার। আমার মনে হয় কথাগুলো বুঝতে পারছো। না বুঝলে তোমরা আবারও স্টাডি করবা নিজেরা। স্টাডি করার পরে যদি তোমার কোনো কোশ্চেন থাকে পরের দিনে আমাকে দেখাও, ওকে? এরপর আমাদের এখানে আরও ফিচার্স আছে, আমার মনে হয় না যে এগুলো আজকে করানো উচিত হবে। সো আমরা এক্সট্রুড বস এইখানের এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকি তাহলে আমরা এই বিষয়টা আজকে এখন আলোচনা করব, যে কোথা থেকে এক্সট্রুড হচ্ছে, কতটুকু এক্সট্রুড হচ্ছে, এই ডিস্টেন্সটা কত, থিকনেস দেবো কিনা, থিকনেস দিতে চাইলে মিড দেব নাকি ওয়ান সাইড দেব না টু সাইড দেব দেখাইছি কিন্তু, এবং সিলেক্ট কাউন্টার্স, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় বলছি, আমি আরেকবার একটু রিপিট করে যাই তাহলে পরে তোমাদের জন্য ভালো হবে। আমি ফার্স্টে একটা জায়গায় কোনো একটা কিছু ড্র করব,
এরপরে আমাদের এক্সট্রুডে ক্লিক করব। এক্সট্রুডে ক্লিক করলে থিন ফিচারটা থাকে, নর্মালি থাকে না। যদি আমি স্কেচ থেকে বের হয়ে যাই তখন আর থিন ফিচারটা থাকে না। সো থিন ফিচার্সের কাজটা হচ্ছে কি, যে আমার কি দুই দিকে হবে নাকি একদিকে হবে, এটার জন্য আমার এখানে সিলেক্ট করতে হবে ওয়ান ডাইরেকশন, টু ডাইরেকশন, মিড প্লেন, ঠিক আছে। সো থিন ফিচার যদি তোমার প্রয়োজন না হয় তাহলে টিক উঠাই দিবা। তারপরে তোমার এটা হচ্ছে হলো ফ্রম, কোথা থেকে স্কেচ মানে এক্সট্রুড শুরু হচ্ছে, এই স্কেচ থেকে এক্সট্রুড শুরু হচ্ছে। তারপরে এটা হচ্ছে কি মিড প্লেন নাকি ব্লাইন্ড নাকি থ্রু ওয়াল, এরকম আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এই থ্রু ওয়াল এসব বিষয়ে আমরা আস্তে আস্তে কাজ করব আর জানবো, একটা একটা বিষয়ে আস্তে আস্তে কাজ করবো, একটা একটা বিষয় জানবো। সো একদিনে সব বলে দিলে কিছুই মনে থাকবে না। আমরা আপাতত ব্লাইন্ড আর মিড প্লেন সম্পর্কে বলছি। মিড প্লেন হচ্ছে হলো কি দুই দিকেই বড় হবে, আর ব্লাইন্ড হচ্ছে যে কোনো একদিকে, যে কোনো একদিকে। যদি আমরা ডিরেকশন 2 দেই তাহলে ডিরেকশন 2 নিচের দিকে আরেকটা হচ্ছে, ওকে। আর এগুলো বলা হয় দূরত্ব, ডিস্টেন্স, ডিস্টেন্স ক্লিয়ার। তারপরে আছে সিলেক্ট কাউন্টার্স, মানে আমি কতটুকু এরিয়ারে মানে এক্সট্রুড করব সেই বিষয়টা জানার জন্য। আমি যেহেতু দুইটা এরিয়াকে সিলেক্ট করে দিয়েছি, দেখো দুইটা রিজিয়ন এরিয়া, এই এরিয়াকে যখন সিলেক্ট করে দিয়েছি তখন কিন্তু এখানে কোনো ফাঁফা থাকছে না। যদি আমি এটাকে ডিলিট করে দিই তখন কিন্তু এরকম ফাঁফা তৈরি হয়ে যাবে, ফাঁফা না হলো বলা যায়, হলো তৈরি হবে। এই ছিল হচ্ছে আমাদের এক্সট্রুডের কাজ। সেমভাবে এক্সট্রুড যেহেতু বস বেস, এটার অপোজিট হচ্ছে এক্সট্রুড কাট। আমার যদি এখানে কাটতে হয়, এখানে সিলেক্ট করব, তারপরে এখানে স্কেচ করব, তারপরে এই ফিচার্সে যে এক্সট্রুড বস না দিয়ে এক্সট্রুড কাট দিব। সিলেক্ট এ ফরম মানে স্কেচ থেকেই সে কাট করতেছে। তারপরে ব্লাইন্ড মানে যে কোনো একদিকে, আর মিড প্লেন মানে দুই দিকে, তো আমি একদিকে চাচ্ছি। এখন তোমার এই ডিরেকশনটা চেঞ্জ করতে চাইলে কী করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। আমরা তো কাটতে তার উপর দিকে কাটতে পারি না, কারণ উপর দিকে তো কোনো সলিড বস্তু নাই, নিচের দিকে কাটতে হবে, ডিরেকশন এটাই হবে। তারপরে ডিস্টেন্সটা তুমি কমাইতে পারো, 200 দিতে পারো, মানে এটা তুমি কতটুকু কাটতে চাচ্ছ। তারপরে এখানে তুমি ওই চাইলে পরে ওরকম ড্রাফট করতে পারবা। তারপরে ডিরেকশন 2 দিতে পারো, মানে যেহেতু নিচের দিকে একটা হয়েছে উপর দিকে একটু কাটতে চাচ্ছি, তো উপর দিকে তো নাই, আমি ডিরেকশন 2 দিব না। থিকনেস তো বললাম যে কতটুকু থিকনেসে কাটতে চাও। এবং সিলেক্ট কাউন্টার্স, এই কাউন্টার্সটা মানে কি, এখানে তো বাই ডিফল্ট সে সলিডওয়ার্কস বুঝে নেছে যে এইটুকু অংশ কাটতে হবে। এখন তুমি যদি এইটুকু দাও তাহলে দেখো কি অবস্থা, এইটুকু থেকে যাবে, এই এরিয়াটুকু কেটে নিচের দিকে নেমে যাবে। ওটা দেখাই, ওকে দিলে পরে কী অবস্থা হয় দেখছো, এখান থেকে ওই অংশটুকু কেটে নিচের দিকে চলে আসছে। এটা হচ্ছে এক্সট্রুড কাটের মূল বেসিক। এভাবে আমরা এক্সট্রুড কাট করে থাকি। সো সিলেক্ট রিজিয়নটা আমি একটু আরেকবার বলি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। সিলেক্ট রিজিয়নটা এটা ডিলিট করে দিয়ে আমি শুধুমাত্র এইটাকে সিলেক্ট করে দিলাম। তার মানে এখন কিন্তু দেখো সব কাটতেছে না, এখানের অংশ কাটতেছে না, শুধুমাত্র এই অংশটুকু এতটুকু পরিমাণ কেটে গেছে, ওকে। এই পজিশন 200 পর্যন্ত কেটে গেছে। এটা হচ্ছে এক্সট্রুড কাটের মূল বেসিক। তো এক্সট্রুড কাটের ভিতরেও কী কী বিষয়গুলো আসলো, এক্সট্রুড কাটের ভিতরে কোথা থেকে এক্সট্রুড কাট শুরু হবে, কোন দিকে হবে মানে ডিরেকশন কতটুকু হবে সেইটা, কোন এরিয়াটুকু হবে সেইটা, এবং থিকনেসটা বলছিলাম যে থিকনেসটা কিন্তু দ্বিতীয়বার থাকে না। তো দেখো এখানে কিন্তু থিকনেস নাই, ওকে। যদি থিকনেস দিতাম তখন থিকনেস থাকতো, আমরা থিকনেস দেইনি যার কারণে থিকনেস নাই। ডিরেকশন বলতে আমরা যদি অপোজিট ডিরেকশন আর একটা কাট করতে চাই সেক্ষেত্রে ডিরেকশন 2 দেবো, আমাদের প্রয়োজন নাই, একদিকেই ডিরেকশন আছে একদিকে কাটি। এবং এখানে যদি মিড প্লেন দেই তার মানে কি দুই দিকে কাটবে, এখন উপরের দিকে নাই তার মানে এটুকু কাটবে না, শুধুমাত্র নিচের দিকে কাটবে। সো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 200। অনেকে ভুল করে, ভাবে কি যে এদিকে 200 আছে এদিকে 200 আছে, এরকম না, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তো আমরা যদি ব্লাইন্ড দেই সেক্ষেত্রে নিচে 200 পরিমাণ কাটবে। তো ফ্রম, ডিরেকশন, ডিস্টেন্স, সিলেক্ট কাউন্টার্স সবগুলোই আমরা এক্সট্রুড কাটে পেলাম। এক্সট্রুড বসেও কিন্তু আমরা পাইছিলাম, এক্সট্রুড বসেও ওই বিষয়গুলো আমাদের ছিল, যার কারণে আমি আমার আউটলাইনে লিখে রাখছি কোথা থেকে হবে, কতটুকু, কোন দিকে হবে, কতটুকু হবে, থিকনেস কত থাকবে এবং কোন এরিয়াটুকু হবে। এটাই হচ্ছিল এক্সট্রুড বসের মূল বেসিক। এক্সট্রুড কাটেরও ওই সবগুলো অপশন এখানে আছে, ওকে। এরপর আমাদের আর দুটো বিষয় আছে, একটু তাড়াতাড়ি শেষ করে দেই, আমাদের টাইম আর বেশি নাই, 50-এ ক্লাস শেষ হবে, 10 মিনিট আছে বলা যায়,
আমাদের এখন এইখানে একটা অপশন দেখা যাচ্ছে ফিলেট। ফিলেটটা আমি যদি একটু করে দেখাই তাহলে তোমরা এমনি বুঝে যাবা যে এটা কাজ কী। সো ফিলেট এখানে ক্লিক করার পরে আমরা এই এজগুলোরে সিলেক্ট করবো, এই যে এজ সিলেক্ট করে দেবো এবং এখানে রেডিয়াস দিয়ে দেবো। রেডিয়াস 10-এর জায়গায় 20 দিলাম একটু বড় করে দেখা যাওয়ার জন্য। সো এখানে একটা রাউন্ড শেপে কাটার জন্য বা রাউন্ড শেপ তৈরি করার জন্য আমরা ফিলেট করে থাকি। এই ফিলেটের বৈশিষ্ট্য অনেক। সো এক কথায় বললে পরা বলা যায় যে অনেক সময় এটাকে দেখতে সৌন্দর্য করে, আবার অনেক সময় বলা যায় যে এটা এই কর্নারগুলো এরকম মসৃণ হওয়াতে এখানে ভেঙে যায় না, ঠিক আছে, শার্প থাকে না, শার্পনেস না থাকার কারণে এখানে ভেঙে যায় না, লোড নিতে পারে। সো বিভিন্ন কারণে ফিলেট করে থাকি আমরা। নর্মালি আমরা ফিলেট করে থাকি সৌন্দর্যের জন্য, ভালো একটা ডেকোরেটেড ডিজাইন করার জন্য। আর যদি তুমি বলা যায় যে এর স্ট্রেংথ বাড়াতে চাচ্ছ, উপর থেকে লোড দিবে, যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে এই কর্নার থেকে ভেঙে যেতে পারে, কিন্তু এখান থেকে পরে ভাঙবে, এর আগে ভাঙবে না। ওকে, এটা হচ্ছে ফিলেটের কাজ। ফিলেট যেরকম চ্যামফার ঠিক সেমভাবে এখানে ক্লিক করলে আমরা ফিলেট পাই, চ্যামফার পাই। চ্যামফার দিলাম, চ্যামফারের পরে এখানে আসলে কি কতটুকু চ্যামফার হবে, কত ডিগ্রিতে চ্যামফার হবে সেটা বলে দেয়, এবং এখানে কি তার ওই কর্নারটা সিলেক্ট করে দিতে হয়। তো এই যে কর্নারটা সিলেক্ট করলাম, আমরা দেখো এখানে কিন্তু 45 ডিগ্রিতে সে কাজ করতেছে। এই যে এর সাথে এটি 45 ডিগ্রি কোণে আছে, এর সাথে এটি 45 ডিগ্রি কোণে আছে। সো আমরা যদি এটাকে ইনক্রিজ করি, এই অ্যাঙ্গেলটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক না, 55 ডিগ্রি হয়ে গেছে। আগে ছিল এই দিকে, এখন বেশি হয়ে যাচ্ছে। এইভাবে আমি যত বাড়াবো তত বাড়বে। তো এরপর এইটা হচ্ছে কি ডিস্টেন্স, যে এখান থেকে কতটুকু দূরে সে এই স্যাম্পারিং করতেছে। মানে এখানের একটা বেসিক কি, এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 10 না 20, এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত। আচ্ছা আমি একটু সময় নেই, দেখি এখানে একটা যদি ত্রিভুজ থাকতো কি অবস্থা হতো। দেখো এই দূরত্বটা হচ্ছে 20, ওকে। আর কি বলবো, এটার সাথে এটার অ্যাঙ্গেল 62 ডিগ্রি। তো ওরা বলতেছিল 60, একটু দেখি তো কি অবস্থা। ও সরি, এখানে 62 ডিগ্রি আছে, এই অ্যাঙ্গেলটা 62 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছি যে এইভাবে যদি আমি এটা এই অংশটুকু কেটে ফেলতে চাই তাহলে চ্যাম্পারিং করতে হবে, আর যদি আমি এরকম রাউন্ড আকারে কাটতে চাই সেক্ষেত্রে ফিলেট করতে হবে। ফিলেট আর চ্যাম্পারিং বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ফিলেটের মধ্যে আবার এরকম অপশন আছে, তুমি চাইলে চ্যাম্পারিংয়ের মধ্যে এই অপশন না নিয়ে এই অপশন নিতে পারো, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার এই D1 D2 দিতে হবে, D1 D2 মানে এখান থেকে এর দূরত্ব কত হবে, এখান থেকে এর দূরত্ব কত হবে। যেমন এর দূরত্ব 20 আর এর দূরত্ব মনে করো আমরা 50 দিলাম, তাহলে দেখো কত বড় হয়, দেখছো। এখান থেকে এটার দূরত্ব 50, এখান থেকে এটার দূরত্ব 20। তো এই অপশন ইউজ করতে পারি, এই অপশন ইউজ করতে পারি, সেটা তোমার ব্যাপার। আর ফিলেটের ক্ষেত্রেও সেম, এরকম আরও অনেক অপশন আছে ভিতরে। আমি পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করবো এগুলো নিয়ে যখন আমরা 3Dতে বাস্তব ডিজাইন করব। সো এইখানে একটা মাত্র লোড নেছে। সো যদি আমি ফিলেট করতে চাই, আমি এই এজটাকে যদি ফিলেট করতে চাই, তখন এখানে দেখো একটা না এরকম আরও অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো দিয়েও আমরা ফিলেট করতে পারি। ফিচার্সের হিউজ ফিচার্স আছে, এগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে বেসিক জানতে হবে, না জানলে পরে তুমি ইউজ করতে পারবে না। যেমন মনে করো সাপোজ তুমি চাচ্ছ এটাকে এবং এটাকে ফিলেট করতে, সেই ক্ষেত্রে এই ফেসটাকে সিলেক্ট করতে হবে প্রথমে, তারপরে এই ফেসটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এই ফেসটাকে সিলেক্ট করতে হবে, এবং যদি সম্ভব হয় তাহলে সে ফিলেট হবে। এখানে কিন্তু ফিলেট হওয়ার কথা না, আমি একটু দেখি, তাও হবে না, এই অংশটা ফিলেট হবে না। কারণ কি, এখানে এই জায়গায় যেটা অর্ধবৃত্ত হওয়া উচিত সেই অর্ধবৃত্ত পরিমাণ সেই জায়গাটা নাই। আমি যদি
এইটাকে ডিলিট করে দেই অ্যান্ড এখন যদি ট্রাই করি এই কর্নারটা, এটা নেক্সট দিতে হবে পরেরটা, তারপর দিতে হবে পরের ফেস। তো এখন দেখো এই যে ফিলেট হয়েছে, মানে এখানে অর্ধবৃত্ত পরিমাণ জায়গা থাকতে হবে। ওই এই এই দিক থেকে আমাদের ওই পরিমাণ জায়গা ছিল না, যার কারণে ওই ফিলেট হচ্ছিল না। সো তোমাকে অবশ্যই নিয়মগুলো জানতে হবে যে কিভাবে এই রাউন্ডস টাইপের ফিলেট করতে হয়, কিভাবে চ্যামফারিং করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস টাইম ছিল 11:50 পর্যন্ত, 11:40 বাজে 44 বাজে, তার মানে আমাদের 5 মিনিট আগে আমার লেকচারের কাজ শেষ করলাম। তারপরেও এখন দেখো তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি, যে ভাইয়া আপনি তো ফিলেটারের অংশটা বলছেন আমি তো বুঝি নাই। ও আমাদের একটা বিষয় বাকি থাকছে প্যাটার্ন, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো, এটা আর আজকে আলোচনা করার সময় নেই। আমরা যা যা বিষয়ে আলোচনা করলাম একটু রিপিট করি। মিরর, প্যাটার্ন, ডিসপ্লে বা রিলেশন ডিলিট কীভাবে করতে হয়। সো আমরা এটা না করে ডিরেক্টলি সিলেক্ট করে ডিলিট করে দেবো। কীভাবে মুভ করতে হয়, কীভাবে কপি করতে হয়, কীভাবে রোটেট করতে হয়, স্কেলিং করতে হয়, স্ট্রেচিং করতে হয়, সেই বিষয়গুলো আমি দেখাইছি ক্লাসে। তারপরে থাকছে ফিচার্সের মধ্যে এক্সট্রুড বস, এক্সট্রুড কাট, শুধুমাত্র দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, এক্সট্রুড বস, এক্সট্রুড কাট। ফিচার্সের আরও অনেক অপশন আছে, এই যে এইখানে অনেক অপশন আছে ফিচার্সের, এগুলো আস্তে আস্তে একটা একটা করে আমরা শিখবো ইনশাল্লাহ। তুমি যদি মনে করো যে আমি অনেক কাজ শিখে গেছি, তাহলে তোমার এটা একটা ভুল ধারণা। এখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি আমি লেকচার দেই, অনেক লেকচার দেওয়া যায়। সো ট্রাই করবো একটু গোছানোভাবে লেকচার দেওয়ার, একটা একটা করে অল্প অল্প করে শেখানোর, যাতে তোমরা একটা সময় বলতে পারো যে না ভাইয়া আমি এই বিষয়ে ভালোই জানি, অনেক কিছু জানি। যেমন আমাদের সনাতন রায়, সে কিন্তু ক্লাসে এসে সুন্দরভাবে ব্যাখ্যা দিছে যে এই যে রিবিল্ড, এই রিবিল্ডের কাজ কি। রিবিল্ডের কাজ হচ্ছে আমরা রিফ্রেশ করি যেরকম কম্পিউটারকে, সেমভাবে আমাদের এই সফটওয়্যারকে অনেক সময় রিফ্রেশ করার প্রয়োজন হয়। সফটওয়্যার কাজ করতে করতে অনেক সময় হ্যাং করে, সো তখন রিফ্রেশ করার জন্য আমরা এটাকে ক্লিক করি। রিফ্রেশে ক্লিক করলে যে সফটওয়্যার হ্যাং ছেড়ে যাবে তা না, কিছুটা সময় নেয় কোনো অনেক সময় যদি তুমি ক্রিটিক্যাল কাজে থাকো। তো ওকে, মিরর, প্যাটার্ন, ডিসপ্লে রিলেশন কীভাবে করে, তারপরে মুভ এন্টিটিস, কপি এন্টিটিস, তারপর কপি, রোটেট, স্ট্রেচিং, এই বিষয়গুলো দেখাইছি। এক্সট্রুড কীভাবে করতে হয়, কোথা থেকে এক্সট্রুড করতে হয়, কোন দিকে করতে হয়, কতটুকু করতে হয়, কি পরিমাণ থিকনেস থাকতে হবে বা থিকনেস নাও রাখতে পারি, কোন এরিয়াটুকু সিলেক্ট করতে হয়, এই বিষয়গুলো আমি দেখাইছি এক্সট্রুড বসে এবং এক্সট্রুড কাটে। তারপরে আমরা দেখাইছি কীভাবে ফিলেট করতে হয়, কীভাবে চ্যামফারিং করতে হয়। মনে হচ্ছে অল্প একটু বিষয়, কিন্তু আমরা লং টাইম ধরে শিখাইছি, আশা করি সবারই বোঝার কথা। তারপরে যদি না বুঝে থাকি বা আমাদের ভিডিও তো দিয়ে দেবো, ওগুলো দেখার পরে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই ক্লাস শুরুর আগে ভাইয়া বলতে হবে যে ভাই আমাকে এই বিষয়গুলো একটু রিপিট করলে ভালো হতো, আমি বুঝি নাই। সো আমি বুঝে নেবো যে কোন টাইমে তোমাকে ওইটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? কারণ অলরেডি এতক্ষণ ধরে কথা করছি, তাও ক্লাস শেষ হয়ে যাচ্ছে, মানে শেষ হচ্ছে না। সো আমি যদি এখন ভাবি যে ক্লাসের শেষে তোমাকে বোঝায় দেবো, সেই ক্ষেত্রে বলো এখন তো ক্লাস শেষ, এখন আবার কখন বোঝাবো? তো ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ থাকার দায়িত্ব তোমার, উপস্থিত থাকতে হবে এবং অ্যাটেন্টিভলি সহ। কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে জানানোর চেষ্টা করতে হবে। যদি বাসায় বসে হোমওয়ার্ক করতে যাই, তখন যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের হাতে মোবাইল আছে, মোবাইলটা একটু ভিডিও অন করব, ভিডিও অন করে আমরা চেষ্টা করব যে ওই ভিডিও অনুযায়ী বুঝে নেওয়া যে ভাইয়া আমি এই জায়গায় পারতেছি না, ঠিক আছে? তুমি যদি খালি মুখে বলো, অনেক সময় আমি তোমার প্রবলেম বুঝতে পারবো না। তো তুমি কোথায় আটকে যাচ্ছ সেটা একটু মাঝে মাঝে ভিডিও করে বলবা যে ভাইয়া, মানে ভিডিও করতেছো, এখানে তুমি কথা বলতেছো যে ভাইয়া এইখানে এই হচ্ছে, তুমি হাত দিয়ে একটু স্ক্রিনে হাত দিলে, হাত দিয়ে বললে যে ভাই এখানে বুঝতেছি না। তখন আমি ভিডিও দেখে যদি তোমার প্রবলেম বুঝতে পারি, কীভাবে সলভ করতে হবে সেটা আমি বুঝবো, আমি তোমাকে অবশ্যই সলভ করে দেবো ইনশাল্লাহ, যদি তোমার প্রবলেমটা সলভেবল হয়। আজকে ক্লাসে আর কি কোনো কোশ্চেন আছে? হ্যালো, ভাই শেষে একটা কথা ছিল যে শ্যাল এবং ফিলেট আর কি। এটা কি আজকে ক্লাসে ছিল? বাস্তব ক্ষেত্রে আমরা শ্যালটা কোন, শেল না না ওই যে আজকে ক্লাসে শেল ফিলেট নেই। আর কি, শ্যাম্পার। চ্যামফারিং, হ্যাঁ চ্যামফারিং
বাস্তব ক্ষেত্রে কখন করি, চ্যাম্পারিং আর কি। বাস্তব ক্ষেত্রে কখন করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এই যে 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 কোনো বস্তু তুমি যদি একটু ভালোভাবে দেখো, ঠিক আছে, তখন তুমি দেখবা কিছু কিছু জায়গা আছে একটু রাউন্ড করে কাটা আছে, ঠিক আছে, কিছু কিছু জায়গা আছে রাউন্ড করে কাটা কর্নারগুলো, মানে যে কোনাগুলো, ঠিক আছে, কিছু কিছু জায়গা আছে দেখবা স্ট্রেট করে কাটা। স্ট্রেট করে কাটা এমন কোথায় দেখছি, উম, আচ্ছা আমি তোমাকে এটা যদি পিকচার পাই কোথাও, আমি সেটা পিকচার আগে শো করাবো, তারপরে তোমাকে বলবো, কারণ কি তুমি যেহেতু বাস্তব এক্সপিরিয়েন্স আসছো, সেহেতু আমাকে বাস্তব এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ছবি তুলে দেখাইতে হবে। আমি তোমাকে নেক্সট ক্লাস এটা আমি একটু নোট করে রাখি, নেক্সট ক্লাসে বোঝানোর চেষ্টা করব। তোমার প্রশ্নটা হচ্ছে চ্যামফারিং বা ফিলেট কখন করে থাকি। তবে কেন করে থাকি সেটার উত্তর আমি দিছি, যে এক নম্বর হচ্ছে সৌন্দর্যের জন্য বা ওয়েট লস কমানোর জন্য, ওয়েট কমানোর জন্য। তারপর হচ্ছে স্ট্রেস বাড়ে, লোড নিতে পারে, সহজে ভাঙে না ওই অংশটা, ওই অংশের কর্নারগুলো ভাঙে না, এই আর কি। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। আমি তোমার ওটাকে দেখি যদি পিকচার তুলতে পারি কোনো কোনো অংশের, তাহলে সেই অংশের পিকচার থেকে তোমাকে রিয়েলভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজকে তো সময় নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাদের যদি ভালো লাগে ক্লাস, তোমরা একটু মাঝে মাঝে রেসপন্স করো, রিপ্লাই দিও, গ্রুপে আসো। যদি কারো আসতে ক্লাসে অসুবিধা হয় সে বলবা যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, আমি আজকে অমুক জায়গায় আছি, আমি ক্লাসে জয়েন করতে পারতেছি না, বা জয়েন করছি আমি অনলাইনে, আমি আজকে রিপ্লাই দিতে পারতেছি না, আমার এখানে অনেক সাউন্ড হচ্ছে। যে প্রবলেম হয় আমাকে অবশ্যই ইনফর্ম করো, কারণ আমি তোমাদের জন্য কাজ করব। তোমাদের প্রবলেম যদি না বুঝতে পারি, তোমরা যদি শিখতে না পারো, তখন আসলে আমার কষ্টের শেষ থাকবে না। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আজকে ক্লাসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।